আজকে আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং উইথ ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ছিল সিলেবাসে, সেটা দিয়ে আজকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং মানে আপনারা বুঝতেই পারছেন, লিসনিং আর স্পিকিং এই দুটো হচ্ছে আমাদের দুটো স্কিল, তাই তো? ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল যেটা, তার মধ্যে চারটে জিনিস পড়ে, সেটার কথা আমি এর আগে একদিন বলেছিলাম। সেই চারটে কি কি ছিল একজন বলুন? ম্যাম, লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। হ্যাঁ, এই চারটে স্কিল রয়েছে, বেসিক স্কিলস অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। মানে এই চারটে স্কিল আমরা শিখি, ল্যাঙ্গুয়েজের এই চারটে স্কিল আমরা শিখি। তো এখানে আজকে তার মধ্যে এটার সাথে অনেকটাই কানেকশন পাবেন আপনারা যখন স্কিলস অফ ল্যাঙ্গুয়েজটা করাবো। তার মধ্যে বিশেষত আলাদা করে একটা টপিক ছিল রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং উইথ ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। তো আজকে সেই টপিকটা হচ্ছে লিসনিং, মানে আপনারা বুঝতেই পারছেন হচ্ছে শোনা, আর স্পিকিং মানে হচ্ছে বলা। তাহলে কোনটা কি, বা এই দুটোর সাথে কিভাবে আমাদের যে কোনো কিছু শিখতে গেলেই, ল্যাঙ্গুয়েজ বলুন বা যে কোনো কিছু শিখতে গেলেই এই দুটোর প্রয়োজনীয়তা কতটা, এটা আমরা প্রত্যেকে জাস্ট বুঝতেই পারছি। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে লিসনিং, প্রথম টপিক যেটা আছে। তাহলে প্রথমে জেনে নিতে হবে লিসনিং কি। লিসনিং মানে তো শোনা, কিন্তু এর মধ্যেও আরও অনেক ব্যাপার রয়েছে। সেগুলো কি মানে জানেন আপনারা সবই, কিন্তু কোশ্চেন যখন এর থেকে আসবে একটু ডেপথ থেকে, তখন মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো থাকে। আপনারা জানেন সিচুয়েশন বেসডও প্রচুর প্রশ্ন থাকে এই লিসনিং, স্পিকিং, LSRW যে স্কিল থেকে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, যে ক্লাসে এসে টিচার এইটা করলেন, তাহলে তিনি কোন স্কিল শেখাচ্ছেন বা কোন সাব স্কিল শেখাচ্ছেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো প্রথমে যেটা রয়েছে, লিসনিং কামস ফার্স্ট ইন দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। তাহলে লিসনিংটা সবার প্রথমে আসে। আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন যখন করেছিলাম, তখন লার্নিংটা বলাই হয়েছিল যে কোথা থেকে আসছে লার্নিংটা প্রথম যে শিশু একটা ল্যাঙ্গুয়েজ শিখছে, সে কিভাবে শিখছে, তার বাড়ির থেকে শুনে শুনে শিখছে। তাহলে লিসনিং প্রথমে আসছে ন্যাচারাল ওয়ে অফ লার্নিং, যে চারটে প্রসেস, তার মধ্যে প্রথম আসছে হচ্ছে লিসনিংটা, অ্যান্ড ফর্মস দ্য ফাউন্ডেশন ফর কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ল্যাঙ্গুয়েজই সে শিখুক না কেন, মানে সে লার্ন করুক বা অ্যাকোয়ার করুক, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখুক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখুক না কেন, তাহলে এই লিসনিংটাই তার ফাউন্ডেশন তৈরি করে, তার ভিত্তি তৈরি করে কিসের? কমিউনিকেটিভ কম্পিটেন্সের। কমিউনিটিভ কম্পিটেন্স মানে কি? কমিউনিকেশন করার যে ক্ষমতা, মানে অপরের সঙ্গে যোগাযোগ করা বা ভাবের আদান প্রদান করার যে ক্ষমতা, এটা প্রথম ডেভেলপ করে লিসনিং থেকেই। শুনে শুনেই সে কথা বলতে শেখে, এবং এই শোনা এবং কথা বলা, এটা দিয়েই আমরা কমিউনিকেশন করে থাকি। একটা শিশু বা যে কোনো ব্যক্তি যখন অন্যের সঙ্গে কথা বলছে, তখন প্রথমে তাকে অন্যের কথা শুনতে হচ্ছে, তারপরে সে সেই কথার মানেটা অনুধাবন করে সেটা বলছে, তার উত্তরটা দিচ্ছে। এই পুরোটাই কিন্তু আসছে কমিউনিকেটিভ কম্পিটেন্সের আন্ডারে। তারপরে কি? লিসনিং ইজ এ রিসিভিং ল্যাঙ্গুয়েজ, রিসিভিং ল্যাঙ্গুয়েজ থ্রু ইয়ার্স, মানে রিসেপটিভ স্কিল। এটা রিসিভ করছি আমরা, যখন শুনছি তখন আমরা কি করছি? ল্যাঙ্গুয়েজটাকে রিসিভ করছি কানের থ্রুতে। তাহলে এটা কি? একটা রিসেপটিভ স্কিল। রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল, দুরকম স্কিলের কথা আমরা মানে পড়বো এই চারটে স্কিল করতে গিয়ে। রিসেপটিভ মানে যেটা আমরা রিসিভ করছি। কি কি আমরা রিসিভ করছি? লিসনিংয়ে কি করছি? আমরা রিসিভ করছি কোথাও থেকে। রিডিংয়েও কি করছি? রিডিংও কিন্তু আমরা রিসিভই করছি, যেটা পড়ছি সেটা আমরা রিসিভ করছি। কিন্তু যখন আমরা বলছি তখন কিন্তু আমরা রিসিভ করছি না, প্রডিউস করছি। তাহলে স্পিকিংটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। একইভাবে যখন রাইটিং হচ্ছে, লিখছি যখন, তখনও কিন্তু আমরা কিছু রিসিভ করছি না, আমরা প্রডিউস করছি, নিজেরা তৈরি করছি। তাহলে এটাও কিন্তু একটা প্রোডাক্টিভ স্কিল। তাহলে রিসেপটিভ আর প্রোডাক্টিভ স্কিলের পার্থক্যটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এখানে। আবার চলে আসছি লিসনিংয়ে। ইট ইজ অ্যান অরাল ইনপুট। মানে এখানে অবশ্যই লিসনিং এর কথাই বলা হচ্ছে, এটা একটা অরাল ইনপুট। অরাল মানে কি? অরাল মানেই হচ্ছে শ্রবণ সম্বন্ধীয়, এটার ইংরাজি হচ্ছে অরাল। তো
এটা একটা অরাল ইনপুট। ইনপুট মানে যেটা আমরা নিচ্ছি, যেটা বাইরে থেকে আমাদের মধ্যে ইনপুট হচ্ছে, which involves a sender, a message and a receiver। তাহলে এই যে অরাল ইনপুট একটা লিসনিং, যেখানে তিনটে কম্পোনেন্ট থাকে, তাহলে হোয়াট ইজ নট দ্য which of the following is not the component of listening, এরকম প্রশ্ন দিয়ে দেবে। তার মধ্যে থাকবে সেন্ডার, মেসেজ, রিসিভার আর একটা কিছু। তো সেটা আপনাদের বুঝে তখন করতে হবে যে কোনটা ইনভলভ থাকে না, এরকম প্রশ্ন তো দেয়, আপনারা জানেনই। তাহলে এই অরাল ইনপুট যে লিসনিংটা, এটার মধ্যে কি কি থাকছে, ইনভলভ হচ্ছে আ সেন্ডার, যে আমাকে মেসেজটা দিচ্ছে, যার থেকে আমি কথাটা শুনছি, মানে স্পিকার। আ মেসেজ, যে কথাটা সে বলছে সেটা হচ্ছে মেসেজ। অ্যান্ড এ রিসিভার, এবং যে রিসিভ করছে, মানে আমার ক্ষেত্রে আমি যে শুনছি আর কি। তাহলে এই তিনটে কম্পোনেন্ট থাকে হচ্ছে লিসনিংয়ের ক্ষেত্রে। When we listen something, we have to identify sounds of speech and process them into words and sentences। তাহলে লিসনিং যে কাজটা হচ্ছে, এটা তো একটা স্নায়বিক ক্রিয়া। তো এটার মধ্যে প্রথমে যখন শব্দটা আমাদের কান দিয়ে কোথায় পৌঁছচ্ছে, আমাদের মস্তিষ্কে পৌঁছচ্ছে, সেইখানে কি হচ্ছে, সাউন্ডের আইডেন্টিফিকেশন হচ্ছে, যে সাউন্ডটা কীরকম। এই সাউন্ডটা যে যখন কান দিয়ে ঢুকছে তখন কিন্তু তার কোনো মানে নেই, সেটার কোনো আলাদা কোনো ডেফিনেশন নেই, কিচ্ছু নেই, জাস্ট কিছু সাউন্ড আমাদের কান দিয়ে সেটা মাথায় পৌঁছে গেল স্নায়ুর সাহায্যে, বিভিন্ন নার্ভের সাহায্যে। এবং তারপর সেটা কি হলো, ওখানে গিয়ে মাথায় গিয়ে কিন্তু সাউন্ডটার আইডেন্টিফিকেশন হচ্ছে, যে যে কথাটা বলছে সেটা কি, তার মানেটা কি, এটা কি কোনো আনন্দদায়ক কথা না দুঃখদায়ক কথা নাকি কোনো প্রশ্ন, তার আইডেন্টিফিকেশনটা হচ্ছে। অ্যান্ড প্রসেস দেম ইন্টু ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এবং মাথায় সেটাকে প্রসেস করছে, সাউন্ডগুলোকে প্রসেস করছে ওয়ার্ডে এবং সেন্টেন্সে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা আপনারা সায়েন্সের ব্যাপার, আপনারা বুঝতেই পারছেন যে কান দিয়ে যখন ঢুকছে সেটা কিন্তু জাস্ট কয়েকটা সাউন্ড, তো তারপর তার প্রসেসিংটা হচ্ছে মাথার মধ্যে। Speech, rhythm and pronunciation etc. are learned through listening to appropriate language models. Appropriate language model, এগুলো বিভিন্ন appropriate language model বলতে যে কোনো কিছুর রেকর্ডিং হতে পারে, যে কোনো কথা, যে কোনো কারো স্পিচ হতে পারে, এগুলো শোনার মধ্যে দিয়ে আমরা কি কি শিখতে পারি, লিসনিং স্কিলের কি কি আমাদের ডেভেলপ করে, স্পিচ, রিদম আর প্রোনাউন্সিয়েশন, মানে কোন ছন্দ, কীরকম ভাবে কথাটা বলা হচ্ছে, কতটা মানে এরপরে আসছে এক এক করে, কতটা উঁচুতে যাচ্ছে আমার পিচটা, কতটা নিচে আসছে, এই সমস্ত কিছু। রিদম আর প্রোনাউন্সিয়েশন মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পিচের সাথে রিলেটেড যেটা, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, মানে আমার উচ্চারণ। এইগুলো সব কিছু কিন্তু লিসনিং, অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মডেল লিসেন করার মাধ্যমে একটা শিশুর মধ্যে ডেভেলপ করে। Listening in any language requires active engagement of learners, focus and attention। তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ লিসেন করার জন্য একজন লার্নারের কি প্রয়োজন, ফুল অ্যাক্টিভ এনগেজমেন্ট, মানে আমি শুনছি কিন্তু বুঝছি না, যে টিচার পড়িয়ে যাচ্ছে, আমি লাস্ট বেঞ্চে বসে অন্য কিছু কাজ করছি বা বাইরের দৃশ্য দেখছি, তো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমার লিসনিংটা হলো না। তো অ্যাক্টিভ এনগেজমেন্ট প্রয়োজন রয়েছে, ফোকাস প্রয়োজন রয়েছে, এবং আমার অ্যাটেনশন, মনোযোগের প্রয়োজন রয়েছে। এইগুলোর মাধ্যমেই কিন্তু এই যে লিসনিং যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের কমপ্লিট হবে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন গেল। এরপর অবজেক্টিভস অফ লিসনিং, যে কেন আমরা লিসেন করব, বা লিসনিং স্কিলের অবজেক্টিভ বা এইম বলতে পারি আমরা, যে তার থেকে আমরা কি কি শিখতে পারবো বা এর প্রয়োজনীয়তাটা কোথায়, সব কিছুই এখানে রয়েছে। দ্য প্রাইমারি এইম অর অবজেক্টিভস অফ ডেভেলপিং লিসনিং স্কিলস আর কি কি, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফার কনসেপ্টস, আইডিয়াস, ফ্যাক্টস এটসেট্রা বাই মিয়ারলি লিসনিং, মানে কোনো একটা কিছু কনসেপ্টটাকে বোঝা, সে কোনো আইডিয়া, ফ্যাক্ট, কোনো একটা কিছুর কনসেপ্টকে বোঝা, এটা তো খুব সাধারণ কথা, এগুলো আপনারা মোটামুটি আইডিয়া করেই অনেকটা লিখতে পারবেন, অনেকটা আনসার করতে পারবেন। ইট মেক্স দ্য স্পিকিং স্কিল এফেক্টিভ, লিসনিং থেকেই কিন্তু স্পিকিং স্কিল ডেভেলপ করে। অ্যাকুইজিশনে আমরা পড়েছিলাম যে বাচ্চা যখন অ্যাকোয়ার করছে, সে প্রথমে শুনছে তার বাড়ির লোকজন কিভাবে কথা বলছে, কেমন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সেটা শুনছে, এবং সেখান থেকেই সে তার স্পিকিং স্কিলটা ডেভেলপ করছে। তাহলে লিসনিং কিন্তু স্পিকিং স্কিলটাকে এফেক্টিভ করে। একটা বাচ্চাকে যদি এমন একটা জায়গায় গিয়ে রেখে দেওয়া হয় যে যেখানে কেউ কোনো কথা বলে না, তাহলে কিন্তু সেই বাচ্চাটার মধ্যে কথা বলার ক্যাপাসিটি থাকলেও সে কথা বলতে শিখবে না, কারণ সে কথা কোনোদিন শোনেইনি।
একইভাবে আপনারা ব্যাপারটা খেয়াল করে থাকবেন যে যারা কানে শুনতে পায় না তাদের কথা বলার সমস্যা কিছু দেখা যায়। তো এই কারণেই, কারণ লিসেনিং থেকেই স্পিকিং স্কিলটা ডেভেলপ করে। আর কি রয়েছে, আইডেন্টিফাই দ্য স্পিকারস পারপাস অ্যান্ড টোন। স্পিকারের পারপাস, কি উদ্দেশ্যে সে কথা বলছে এবং কেমন টোনে সে কথা বলছে, তো তার যে পারপাস বা তার উদ্দেশ্য এগুলো আমরা জানতে পারছি লিসেনিং স্কিলের মাধ্যমে। ফ্যাসিলিটেট ভার্বাল ইন্টারেকশন বিটুইন পিপল, মানে মানুষের আমাদের যে সোশ্যাল কমিউনিকেশন যে স্কিলটা, যে মানুষের সঙ্গে কথা বলার স্কিলটা, এটা ডেভেলপ করছে লিসেনিং। লে দ্য ফাউন্ডেশন অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। লিসেনিং হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ফাউন্ডেশনটা তৈরি করছে, এটা অলরেডি আমরা আগে বলে দিয়েছি। কারণ লিসেনিং না হলে স্পিকিং স্কিল ডেভেলপ করবে না এবং ল্যাঙ্গুয়েজ শেখা ঠিকঠাক করে সম্ভব নয়। লিসেনিংটাই ফাউন্ডেশন। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ডেভেলপ দ্য ফাউন্ডেশন অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন কিন্তু আসতেই পারে। এমনভাবে অপশনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দেবে তখন কিন্তু আপনারা জানলেও মনে হবে এটা না ওটা হবে। তো ব্যাপারগুলো খুব, এই জন্য খুব সাবধানে যখন এগুলো রিভাইজ করবেন তখনও খুব দেখে দেখে বুঝে বুঝে করবেন। আর কোশ্চেনের আনসার যখন দেবেন, প্রশ্নে যতটা না ফোকাস থাকবে তার থেকে যেন 10% বেশি অপশনসে ফোকাস থাকে। কারণ পেডাগজির যা কোশ্চেন হয়, সিটেটের যা প্যাটার্ন, তাতে কিন্তু অপশনগুলো সবচেয়ে বেশি কনফিউজিং থাকে, কোশ্চেনের থেকেও বেশি কনফিউজিং হয় অপশনগুলো। আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ লিসনিং। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, যে কোনো একটা সিচুয়েশন বলে দিল যে এখানে কোন ধরনের লিসনিং হচ্ছে, তো এইগুলো কিন্তু আসে। দুটো মেইন টাইপের লিসনিং হয়, মূলত দু ধরনের লিসনিং হয়, ডিসক্রিমিনেটিভ লিসেনিং আর কম্প্রিহেন্সিভ লিসনিং। ডিসক্রিমিনেট মানে হচ্ছে ভাগ করা, মানে ডিসক্রিমিনেট করা, কোনো কিছুকে আলাদা করা, এরকম আর কি। ডিসক্রিমিনেটিভ লিসনিংটা কি? ইট ইজ first developed at a very early age and is the most basic form of listening. তাহলে ডিসক্রিমিনেটিভ লিসনিংটা কি? এটা হচ্ছে সবচেয়ে প্রথম ডেভেলপড হয় একটা বাচ্চার মধ্যে একদম আর্লি এজে, মানে তার যখন জাস্ট সে জন্মালো তারপর থেকেই আস্তে আস্তে এটা কিন্তু ডেভেলপ হতে থাকে, এবং যার জন্য এটা মোস্ট বেসিক ফর্ম অফ লিসনিং। এটা একদম লিসনিংয়ের একদম বেসিক ফর্ম, সবচেয়ে শুরুর ফর্ম হচ্ছে এই ডিসক্রিমিনেটিভ লিসনিং। ইট ডাজ নট ইনভলভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তার মানে এই ডিসক্রিমিনেটিভ লিসেনিংয়ে কিন্তু শব্দ বা ফ্রেজের মানে কিন্তু বোঝা যায় না, মানে অনুধাবন করা কিন্তু ডিসক্রিমিনেটিভ লিসেনিংয়ের পার্ট নয়, বাট মিয়ারলি দ্য ডিফারেন্ট সাউন্ডস দ্যাট আর প্রডিউসড। শুধুমাত্র শব্দগুলোর, মানে শব্দও বলা ভুল, সাউন্ড যেগুলো আর কি, তো সেইগুলোর সাউন্ড বলতে মানে যে আওয়াজটা আসছে, তো কোন একটা আওয়াজের থেকে আর একটা আওয়াজ ডিফারেন্ট, এটাকে শুধু ডিসক্রিমিনেট করা, দুটো আওয়াজের মধ্যে, দুটো আমি জাস্ট বলছি, এরকম হাজার হাজার আওয়াজের মধ্যে পার্থক্য তৈরি করা, এটাই হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসেনিংয়ের পার্ট। বা ডিসক্রিমিনেটিভ লিসেনিং হচ্ছে এটাই, যখন একটা শিশু শুধু আওয়াজগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারছে। একটা বাচ্চা একদম জন্মের পরে, তার যখন 3 মাস 4 মাস বয়স, তারপর তখন থেকেই বা তার আগের থেকেও যখন তার সঙ্গে কেউ কথা বলছে, সে কিন্তু বুঝতে পারে যে কথাটা সে আনন্দ করে বলছে, হেসে বলছে, নাকি রেগে বলছে, নাকি তাকে বকছে। তো ডিসক্রিমিনেট ব্যাপারটা কিন্তু এইখান থেকেই, মানে এই সময় থেকেই চলে আসে। সে মানে কিন্তু বুঝতে পারছে না যে সে কি, যে কথাটা বলছে তার মানেটা কি, সে শুধুমাত্র আওয়াজগুলোর মধ্যে পার্থক্য তৈরি করেই সেই অনুযায়ী কিন্তু সে লিসনিংটা করছে। দিস ইজ দ্য ওয়ে ইন হুইচ বেবিজ আন্ডারস্ট্যান্ড দুবার আছে, আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেনশন অফ এ স্পিচ বিফোর দে ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডস। তাহলে এটাই, এই মাধ্যমেই কিন্তু শিশুরা, যেটা বললাম যে একটা স্পিচ বা একটা কথা যেটা তাদের বলা হচ্ছে, তার ইন্টেনশনটা বুঝতে পারে কোনো রকম মানে না বুঝেই। মানে কিন্তু তারা বোঝে না, তারা শুধুমাত্র সাউন্ডটাকে আইডেন্টিফাই করেই কিন্তু যে কি বলতে চাওয়া হচ্ছে বা কে কথা বলছে, মানে এরকম দেখা যায় যে মানে সে হয়তো, একটা বাচ্চা হয়তো শুয়ে রয়েছে, বাইরে হয়তো তার বাবা এসছে আর কি, তার গলার আওয়াজ শুনেছে, সে কিন্তু, বাচ্চাটা কিন্তু তখন মানে রিয়্যাক্ট করতে থাকে, সে কিন্তু মানে বাবা যেন তার সামনে আসে সেই জন্য বিভিন্নভাবে রিয়্যাক্ট করতে থাকে। মানে কি, সে তার বাবার যে সাউন্ডটা সেটাকে আইডেন্টিফাই করেছে, বাবা কি বলে সে বোঝে না, কিন্তু সেই সাউন্ডটাকে সে ডিসক্রিমিনেট করতে পেরেছে, তার বাবার আওয়াজ, মায়ের আওয়াজ, বাড়ির অন্যান্য মেম্বারদের আওয়াজকে সে ডিসক্রিমিনেট করেছে বলেই কিন্তু তার মধ্যে এই যে মানে এই যে রিয়াকশনটা, এটা দেখতে পাওয়া যায়। তাহলে ডিসক্রিমিনেটিভ লিসনিং হচ্ছে এইটা। আর কম্প্রিহেন্সিভ লিসনিং হচ্ছে যেটা আমরা সবাই শুনি, যার বিভিন্ন রকম সাবস্কিলও রয়েছে।
It involves understanding the message that are being communicated and it is fundamental to all listening subtypes. তাহলে কি কম্প্রিহেন্সিভ লিসনিং হচ্ছে যে কোনো একটা কথা শুনে তার মানেটা অনুধাবন করা, এবং এটার এই কম্প্রিহেন্সিভ লিসনিং এর মধ্যে আরো অনেক সাবটাইপ রয়েছে। In order to be able to use comprehensive listening, the listener first needs appropriate vocabulary and language skills. তাহলে এই কম্প্রিহেন্সিভ লিসনিং করতে গেলে একজন লিসনারকে বা একজন লার্নারকে প্রথমে কি কি জানতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি জানতে হবে, তার মধ্যে শব্দ ভাণ্ডার, যে ল্যাঙ্গুয়েজটাতে কথা হচ্ছে তার শব্দগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কারণ কি, এর আগে ডিসক্রিমিনেটিভ লিসনিংয়ে কিন্তু কোনো রকম শব্দের মানে বা এই ধরনের ব্যাপার কিছু ছিল না, তাই সে শব্দ জানলো কি না জানলো কোনো প্রয়োজন নেই দেখার। কিন্তু কম্প্রিহেন্সিভ লিসনিংয়ে যেহেতু মানে করতে হবে, সেই জন্য কিন্তু এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি থাকা প্রয়োজন রয়েছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এই দুটো বুঝতে পেরেছেন তো সবাই? হ্যাঁ ম্যাম। এরপরে কিছু আলাদা আলাদা রয়েছে সাব স্কিলস অফ লিসনিং এর আর কিছু কিছু ধরন রয়েছে। এগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়, যে ওই সিচুয়েশন বেসড যেটা বললাম, যেখানে কি ধরনের লিসনিং হচ্ছে সেরকম প্রশ্ন আসতে পারে, বা ইভ্যালুয়েটিভ লিসনিং ডাজ নট ইনক্লুড বা ইনক্লুডস বলে 4টে অপশন দিয়ে দিল, এরকম আসতে পারে, যার জন্য কিন্তু কোনটা কি ধরনের লিসনিং সেটা একটুখানি জেনে নেওয়া প্রয়োজন। আচ্ছা, ইভ্যালুয়েটিভ লিসনিং কি? ইভ্যালুয়েশন মানে তো আমরা জানি যে কোনো কিছু ইভ্যালুয়েট করা, কোনো কিছুকে ক্রিটিক্যালি দেখা। মানে ইভ্যালুয়েট করা বলতে কি, এই জিনিসটা ঠিক না ভুল, এই জিনিসটা কতটা ঠিক, এটা কতটা আমার উপযোগী বা কতটা সমাজের উপযোগী, এইগুলোর ক্ষেত্রেই তো আমরা ইভ্যালুয়েট কথাটা আনি। তো ইভ্যালুয়েটিভ লিসনিংও তাই। ইভ্যালুয়েটিভ লিসনিং ইজ অলসো নোন অ্যাজ ক্রিটিক্যাল লিসনিং, মানে ক্রিটিক্যালভাবে, ক্রিটিক্যাল মাইন্ডে, যে আমি এই ব্যাপারটার ক্রিটিক্যাল বলতে অ্যাকচুয়ালি সমালোচনা করা, কিন্তু এখানে সমালোচনা করা ঠিক নয়, যে জিনিসটার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তা ইত্যাদিগুলো বোঝা, এটাই হচ্ছে ইভ্যালুয়েটিভ লিসনিং এর মূল কথা। হিয়ার উই মেক জাজমেন্টস অ্যাবাউট হোয়াট দ্য আদার পারসন ইজ সেইং, মানে অন্যজন আমার বিপরীতে দাঁড়িয়ে সে কি বলছে সে বিষয়ে আমরা জাজ করি, তার কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে ইত্যাদিগুলো আমরা বোঝার চেষ্টা করি। উই সিক টু অ্যাসেস দ্য ট্রুথ অফ দ্যাট স্পিচ, মানে সেই কথাটার, যে স্পিচটা আমি শুনছি, যে কথাটা আমি শুনছি, লিসেন করছি, সেটার সত্যতা যাচাই করতে আমরা যাই কোন লিসনিংয়ে? ইভ্যালুয়েটিভ লিসনিংয়ে। এরপরে অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং। অ্যাপ্রিসিয়েট কথাটা থেকেই বুঝতে পারছি যে প্রশংসা করা, তো সেই একই মানেগুলো, শব্দগুলোর মানে জানলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় এই ধরনের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে। অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করছি যে জিনিসটা আমরা শুনে, সেই লিসনিংটাই আমার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং। খুব সহজ কথা। কি বলছে? ইন অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং উই সিক সার্টেন স্পিচ উইচ উই ক্যান অ্যাপ্রিসিয়েট, মানে এমন কিছু একটা স্পিচ যেটার আমরা প্রশংসা করতে পারি। উইচ হেল্পস মিট আওয়ার নিডস অর গিভ আস প্লেজার, যেটা আমার প্রয়োজনীয়তাটা মেটাচ্ছে, যে আমার এই মুহূর্তে খুব দরকার A+B এর ফর্মুলা, A+B এর হোল স্কোয়ারের ফর্মুলাটা। তো আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করলাম, আমাকে একটা মানে ভিডিও দিয়ে দিলাম, একটা ভিডিও দেখে জেনে নিলাম জিনিসটা। আমি সঙ্গে সঙ্গে বললাম, একটা লাইক করে দিলাম, যে বাহ খুব ভালো, আমি জেনে গেলাম জিনিসটা। তাহলে কি আমার প্রয়োজনটা মেটালো, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম। অর গিভ আস প্লেজার, যে কোনো একটা কিছু শুনলাম, আমাকে খুব আনন্দ দিল, আমার খুব ভালো লাগলো। যেমন গুড মিউজিক, পোয়েট্রি, ওয়ার্ডস অফ গ্রেট লিডার্স, মানে কোনো একজন বিখ্যাত ব্যক্তি ভাষণ দিচ্ছে, সেটা শুনে আমার বেশ ভালো লাগলো। কোনো গান শুনে, কবিতা শুনে আমার ভালো লাগলো, সবই কিন্তু এই অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং এর আন্ডারে আসছে। এরপরে থেরাপিউটিক লিসনিং। থেরাপিউটিক লিসনিং জিনিসটা কি? ইন থেরাপিউটিক listening the listener has a purpose of not only emphasizing with the speaker but also to use this deep connection to help the speaker understand, change or develop. মানে থেরাপিউটিক বলতে থেরাপি থেকে এসেছে বোঝা যাচ্ছে, যে এখানে শুধু ব্যক্তির মানে নিজের কেমন লাগছে একটা কথা শুনে সেটা নয়, সেটার বেসিসে তার সামনে যে রয়েছে তাকে বোঝার চেষ্টা করছে,
তাকে চেঞ্জ করার বা ডেভেলপ করার চেষ্টা করছে। যে হয়তো কিছু একটা শুনলাম, কোনো একটা মানুষের হয়তো একটা কিছু খারাপ হয়েছে তার সাথে, সেটা শুনলাম, তো আমি তখন তাকে বুঝলাম এবং তাকে সান্ত্বনা দিচ্ছি, তাকে তার একটা থেরাপি হচ্ছে টু সাম এক্সটেন্ট। থেরাপি তো শব্দটা মেডিকেল টার্ম, কিন্তু এখানে কিন্তু আমরা সেটা মানে তাতে আমরা তার সেই খারাপ লাগাটায় কিছুটা মলম লাগাচ্ছি আমরা, তো তাকে সান্ত্বনা দিচ্ছি। থেরাপিউটিক লিসনিং এর মধ্যে আসে। সে আমাকে যে কথাটা বলছে আমি সেটা শুনছি, সেটা হচ্ছে থেরাপিউটিক লিসনিং। মানে সেটাকে আমি তখন তাকে থেরাপি দিচ্ছি বা তাকে চেঞ্জ করার চেষ্টা করছি, তাকে ডেভেলপ করার চেষ্টা করছি। যে কিছু একটা শুনলাম, মনে হলো এটা ঠিক নয়, তখন আমি তাকে বলছি না তোমার কিন্তু এটা করা ঠিক হয়নি, তাকে চেঞ্জ বা ডেভেলপ করার চেষ্টা করছি। তো এইটা আসছে হচ্ছে থেরাপিউটিক লিসনিং এর আন্ডারে। এখানে প্রত্যেকটাই বুঝতে পারছেন এগুলো কিন্তু কম্প্রিহেন্সিভ লিসনিং এর মধ্যে আসছে, কারণ এর মধ্যে কোনোটা কিন্তু মানে না জেনে সম্ভব হচ্ছে না। প্রত্যেকটার জন্য মানে যে শুধুমাত্র সাউন্ড শুনে কোনো কিছু কিন্তু এর মধ্যে হচ্ছে না। আচ্ছা, এবার যেটা আসছে টু সাম এক্সটেন্ট একটু অন্যরকম, প্যাসিভ লিসনিং। প্যাসিভ মানে বুঝতেই পারছেন যেখানে আমি অ্যাক্টিভ নই, যেখানে লিসেনার অ্যাক্টিভ নয়। প্যাসিভ লিসনিং রেফার্স টু ইনডিফারেন্ট লিসনিং, যে যা বলছে বলে যাক, আমি কান করব না বা আমার কান করতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে প্যাসিভ লিসনিং। ইন দিস লিসনিং দেয়ার ইজ নো কনসিয়াস এফর্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ গিভেন। এখানে কিন্তু এমন নয় যে আমি সাউন্ডগুলো শুনছি, গিয়ে আমি সেই সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করছি, এরকম কোনো ব্যাপার নয়। সাউন্ড শুনলে আমি বুঝতেই পারবো যে কি বলছে, কিন্তু তবু আমি শুনতে চাইছি না, আমার ইচ্ছা করছে না, এইটা হচ্ছে প্যাসিভ লিসনিং। ক্লাসে যেটা হয়ে থাকে, টিচার পড়িয়ে যাচ্ছে, লাস্ট বেঞ্চে বসে কাগজের নৌকা বানিয়ে যাচ্ছে, প্যাসিভ লিসনিং। তো এই ধরনের কিন্তু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আসে, যে ক্লাসে এইরকম একটা ঘটনা ঘটছে, এটা কোন ধরনের লিসনিং এর আন্ডারে আসে। তো এই ধরনের প্রশ্ন হতেই পারে, একদমই ইজি ব্যাপার। এরপর হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, এর জাস্ট উল্টোটা। অ্যাক্টিভ লিসনিং ইজ দ্য মোস্ট ডিজায়ারেবল টাইপ অফ লিসনিং, মানে এই ধরনের লিসনিংই প্রয়োজন যেখানে কি থাকবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। আমি বোঝার চেষ্টা করছি, বুঝছি এবং প্রয়োজনে ইন্টারাক্ট করছি, না বুঝতে পারলে জানাচ্ছি, এটাই হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। ইন দিস কেস দ্য লিসনার মেক্স কনসিয়াস এফোর্ট টু লিসেন অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে একটা কথা শোনার চেষ্টা করে। ডিকোড দ্য মেসেজেস, মানে যে কথাটা বলা হচ্ছে সেটাকে ডিকোড করে, ভালো করে বোঝে এবং তার মানেগুলো আলাদা আলাদা করে। অ্যান্ড অ্যাবজর্ভ ইট থ্রু আ পার্টিসিপেটিভ প্রসেস। পার্টিসিপেটিভ প্রসেস মানে যেটা বললাম, ইন্টারাকশন, যে কিছু বুঝতে পারলাম না সেটা আমি জানাচ্ছি, যেটা এই মুহূর্তে হচ্ছে, যে আপনারা কোনো অসুবিধা হলে আমায় বলছেন বা আমি আপনাদের জিজ্ঞাসা করছি যে বুঝতে পারলেন, আপনারা রেসপন্স করছেন, পার্টিসিপেট করছেন। তো এটা কিন্তু একটা অ্যাক্টিভ লিসনিং প্রসিডিওর চলছে, হয়ে গেল। এরপরে হচ্ছে এক্সটেন্সিভ অর গ্লোবাল লিসনিং। এই এক্সটেন্সিভ কথাটা যদি কোথাও দেখেন তাহলেই বুঝে নেবেন যে ওভারভিউ নিয়ে কোনো একটা কথা হচ্ছে, ওভারঅল কোনো একটা কিছু নিয়ে কথা হচ্ছে, কোনো ডেপথে গিয়ে কিছু না, জাস্ট একবার ওভারঅল আমি এর ব্যাপারটা জানতে চাইছি বা বুঝতে চাইছি, সেটাই কিন্তু এক্সটেন্সিভ। অনেক ক্ষেত্রেই, শুধু লিসনিং নয়, অনেক ক্ষেত্রেই এক্সটেন্সিভ বা গ্লোবাল টার্মটা আসবে, এর মিনিংটা সব জায়গাতে সেম থাকে। This type of listening is all about general listening to get the meaning of the audio, যে জাস্ট আমি একটা মানে শুনছি, কিছু একটা শুনে তার একটা জিস্ট আমি বের করলাম বা তার একটা ওভারঅল মানে আমি বুঝলাম। দিস লিসনিং ইজ জাস্ট ফর দ্য ওভারভিউ অফ দ্য ফ্যাক্ট, যে জাস্ট শুধুমাত্র ওভারভিউ পাওয়ার জন্য। প্লেজার লিসনিং কিন্তু এর মধ্যে আসছে, যে আমি একটা গল্প বলা শুনছি, জাস্ট ওভারঅল আমি তার মানে বিষয়গুলো, তার মানেটা আমি ওভারঅল আমার মনের মধ্যে তৈরি করে নিলাম, এটাই হচ্ছে এক্সটেন্সিভ, যে জাস্ট ওভারভিউ নেওয়ার জন্য, জিস্ট নেওয়ার জন্য যা কিছু হয় সেটাই হচ্ছে এক্সটেন্সিভ। লিসনিং এর ক্ষেত্রেও তাই। এরপরে কি ইন্টেন্সিভ লিসনিং। এক্সটেন্সিভের জাস্ট অপোজিট, বুঝতেই পারছেন। দিস লিসনিং ইজ ডান ফর দ্য ডিপ অ্যানালিসিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যে এটা আমরা মানে কোনো একটা কিছুর ডিপ অ্যানালিসিস করার জন্য, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তার মধ্যে কি কি আছে সব কিছু, ওয়ার্ড টু ফ্রেজ টু তার প্রোনাউন্সিয়েশন টু তার মানে কি এভরিথিং আর কি, তার মধ্যে যা যা আছে, যা যা আমি তার থেকে শিখতে পারি, সব কিছু আমি শিখবো বা বুঝবো, এই মেন্টালিটি নিয়ে যেটা শোনা হয় সেটাই হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং। দিস ক্যান বি ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড সামটাইমস বোরিং। এটা অবশ্যই সময় সাপেক্ষ হবে, যখনই ডিপে গিয়ে কোনো কিছু করা হবে তখনই সেটা সময় লাগবে, এবং সামটাইমস বোরিং, কখনো কখনো যদি স্পিকার খুব একটা ইন্টারেস্ট দিতে না পারে বা বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং না হয়, তখন কিন্তু এটা বোরিংও হতে পারে। Here the students have to break the text down to understand every word, phrase, sentence, expression and grammar rules to understand the text completely.
মানে যখন একটা গল্প হয়তো টিচার পড়াচ্ছেন, যে কোনো একটা ইংলিশ পোয়েম বা প্রোজ পড়াচ্ছেন, তখন কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে তার প্রতিটা ওয়ার্ডের শব্দ ফ্রেজগুলোর মিনিং কি ব্যবহার হচ্ছে, কোন গ্রামার রুল ব্যবহার হচ্ছে, কি আসছে ওর মধ্যে, সব কিছু একদম খুঁটিনাটিগুলো জানার প্রয়োজন হয়। সেটা কিন্তু ইন্টেন্সিভ লিসনিং এর মধ্যে পড়ে। আচ্ছা, এই অবধি এই টাইপ মোটামুটি এই কটাই ছিল। মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ ম্যাম, বুঝেছি। হ্যাঁ, এবার হচ্ছে দুটো অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচ থেকে খুব প্রশ্ন আসেও। সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় আমি লাস্ট মকে দিয়েও ছিলাম অ্যাপ্রোচ এর ওপরে। কারণ আমার তো দুটো টপিক পড়ানো হয়েছিল, দুটো টপিকের ওপর তো আর মকের অতগুলো প্রশ্ন করা সম্ভব নয়, তাই ওভারঅলই করছি। তার মধ্যে কিছু আপনারা করতেও পারছেন, মানে অনেকটা কিছুটা আবার হয়েও যায়, মোটামুটি একটুখানি বুঝতে পারলে, মানেটা বুঝতে পারলে অনেকটা হয়ে যায়। তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো অ্যাপ্রোচ। লিসনিংয়ে দু ধরনের অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, বটম আপ অ্যাপ্রোচ আর টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচটা কি জিনিস? ওই ইন্টেন্সিভ লিসনিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটাই। দিস অ্যাপ্রোচ emphasizes the decoding of the smallest units of a text in phonemes, syllables, etc. to reach towards meaning। মানে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে, তার সিলেবল ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি মানে বোঝার চেষ্টা করার যে অ্যাপ্রোচটা লিসনিংয়ের পরে, সেটাই হচ্ছে বটম আপ approach. In order to understanding the ম্যাম বলছি, ম্যাম এক্সকিউজ মি ম্যাম, বলছি ফোনেমস মানেটা কি? ফোনিম মানে হচ্ছে শব্দ, ফোনেটিক্স মানে শব্দ সংক্রান্ত, যা প্রত্যেকটা শব্দের উচ্চারণ বা এই সব কিছু আসছে হচ্ছে ফোনিমের আন্ডারে। মানে শব্দ, এক একটা শব্দ তার মানে মিনিং। যখন শোনা হচ্ছে, মানে প্রত্যেকটা যেটা মানে উচ্চারণ আমাদের যেরকম আবৃত্তি করলে যেরকম ধরনের শুনতে হয়, ওই টাইপের শোনাটাকে বলছে নাকি? যে কোনো কিছু মানে শব্দ, ফোনিম বলতে হচ্ছে শব্দ। আচ্ছা আচ্ছা। না ম্যাম, আমি এই বটম আপ অ্যাপ্রোচের ব্যাপারটা বলছি। বলছি এই যে বটম আপ অ্যাপ্রোচে বলছে না যে আপনার মানে সিলেবেল বা ফোনিম সমস্ত কিছু জেনে যেটা শোনা, সেটা যে বলছে, মানে আমি বলতে চাইছি এটাকে ওই আবৃত্তিতে যেরকম তোমার খুব প্রমিনেন্টলি সবকিছু বোঝানো হয়, এই ব্যাপারে মানে এই ব্যাপারটা বলছে নাকি? না, এখানে ঠিক আবৃত্তির ব্যাপারটা আসছে না। এটা হচ্ছে যে কোনো টেক্সট বা ধরুন ক্লাসে আপনাকে কেউ একটা কিছু পড়াচ্ছে, তখন আপনি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে, ধরুন এই ধরনের পড়ানোকে না ভেবে আপনি ক্লাসে ভাবুন যে দ্য সলিটারি রিপার পড়ানো হচ্ছে। ক্লাস 10 বা 11-এর সিলেবাসে সলিটারি রিপার ছিল, তখন সেটা পড়ানো হচ্ছে। তখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ডের মানে ধরে, প্রত্যেকটার গ্রামাটিক্যাল ইউজ কিভাবে হয়েছে, কোন পার্টস অফ স্পিচ, সব কিছু ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে পড়ানো হচ্ছে। তখন সেটা, সেই যে শোনাটা আপনি শুনছেন, সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বুঝতে পেরেছি ম্যাম। মানে এটা কি, প্রত্যেক যে কোনো টেক্সটকে একটা খুব স্মলেস্ট ইউনিটে ভাগ করে করে মানে করানো হচ্ছে আর কি। ফোনিম বলতে ওই ধরনের ব্যাপারে আপনি যাবেন না, মানে এখানে প্রত্যেকটা সব ওভারঅল যে কোনো টেক্সট পড়ানোর ক্ষেত্রেই বলা যেতে পারে, বটম আপ অ্যাপ্রোচটা নেওয়া যেতে পারে। মানে মিনিংটা বোঝার জন্য। আবৃত্তিতে আপনি যেটা বলছেন, সেখানে কিন্তু সবসময় যে মিনিং বুঝে একটা বাচ্চা আবৃত্তি করছে তা কিন্তু নয়। একটা ছোট্ট বাচ্চাকে হয়তো সোনার তরী করতে শুনিয়ে মানে সে হয়তো বলছে, বা এই ধরনের কোনো একটা বড় কবিতা বলছে, তার মিনিং কিন্তু সে অত ভালো বোঝেনি, কিন্তু আমি এটা বলছি না, এটা তো ধরুন ইংলিশ পেডাগজি, ধরুন অনেক সময় অনেক কবিতা থাকে না, যে প্রথম হয়তো আমরা যখন না বুঝে পড়া হয় বা যখন হতো আর কি, প্রথম পড়ে নেওয়া হলো, কিন্তু টিচার যখন পড়াচ্ছে ওই ভাবটা রেখে রেখে পড়াচ্ছে আর কি, বা সেরকম সেরকম ওয়ার্ডে জোর দিয়ে পড়াচ্ছে বা ইয়ে করছে, ওটা হয়তো তারপরে হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ যখন বুঝে হ্যাঁ, গেলো, সেও সেটাকে আমরা, হয়তো টিচারকে ফলো করে করতে লাগলো। সেই রকম ব্যাপারটা বলছি আর কি, যে ওইটাকে ওই রকম বলছে হ্যাঁ ব্যাপারটা। সেটাকেও অবশ্যই বটম আপ অ্যাপ্রোচের মধ্যে আনা হবে। যে কোনো একটা কিছু খুব ভেঙে ভেঙে, তার প্রত্যেকটা শব্দের মানে ভেঙে ভেঙে একটা ওভারঅল মিনিং তৈরি করা হলো, মানে কি পার্ট টু হোলে যাচ্ছে। একদম সহজ ব্যাপার, বটম আপ অ্যাপ্রোচের মেইন কথাই হচ্ছে পার্ট টু হোল। মানে এর আগে আমরা কি দেখলাম, যে হোল কনসেপ্টটা একবার নিয়ে নিলাম, তারপরে তাকে আমি পার্ট পার্ট মানে তারপরে আমি মানে ওভারঅল যেটা আমরা পড়লাম হচ্ছে এক্সটেন্সিভ লিসনিংয়ের ক্ষেত্রে, যে ওভারঅল একটা হোল অ্যাপ্রোচ নিয়ে, মানে হোল একটা মিনিং বুঝে নিলাম। এখানে সেটা নয়, এখানে হচ্ছে পার্ট টু হলে যাবে, ছোট ছোট বিষয়কে প্রত্যেকটাকে কভার করে করে মিনিং, একটা ওয়ার্ড মানে মিনিংয়ে যাবে আর কি। একটা লাইনে হয়তো 10টা ওয়ার্ড রয়েছে, সেই 10টা ওয়ার্ডের প্রত্যেকটার মানে বলা হবে, টিচার প্রত্যেকটার মানে বলবেন, তার ব্যবহার সেন্টেন্সটাতে কিভাবে ব্যবহার হয়েছে সেভাবে সেটা বলবেন, এবং সেইভাবে মিলিয়ে মিলিয়ে টোটাল সেন্টেন্সটার মানেটা টিচার স্টুডেন্টকে বলবেন। সেই যে স্টুডেন্ট লিসেন করছে, সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ।
এটাই হচ্ছে ব্যাপার। In order to understanding the spoken text, one takes the help of chunking. Chunking জিনিসটা কি? What is chunking? প্রশ্ন আসতে পারে। মেন্টাল ব্রেকিং আপ অফ দ্য কম্পোনেন্টস। কোনো একটা কিছু মাথার মধ্যে একটা কিছু শুনে সেটা মাথার মধ্যে আমরা ভেঙে ভেঙে নিলাম, ভেঙে ভেঙে তার মানেটা করলাম, সেটাকে আমরা বলি চাঙ্কিং। তাহলে বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে চাঙ্কিং হয়ে থাকে আর কি। চাঙ্কিং এটা আপনারা বিএড ডিএলএড এ খুব প্রশ্ন আসে বা আসতো, মানে শুনেছেন নিশ্চয়ই, মনে পড়ছে নিশ্চয়ই টার্মটা, যদি ওভারঅল বিষয়টা নাও মনে পড়ে টার্মটা নিশ্চয়ই মনে পড়ছে। মেন্টাল ব্রেকিং আপ অফ দ্য কম্পোনেন্টস, যে কোনো একটা কিছু একদম ভেঙে ভেঙে যখন কোনো একটা কিছুর মানে বুঝছি আমরা, তখন সেটার অ্যাপ্রোচটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ কি? Top down approach emphasizes on the use of background knowledge to predict the content. The background knowledge needs for this top down process includes previous knowledge of the topic, situational or contextual knowledge in the format of diagrams, plans, scripts, etc. তাহলে টপ ডাউন অ্যাপ্রোচে কি ব্যাকগ্রাউন্ড নলেজটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। টপ ডাউন অ্যাপ্রোচ কিন্তু পার্ট টু হলে যায় না, এটাকে আমরা ওভারঅল মানে মনে রাখার জন্য বলতে পারি যে হোল টু পার্ট, মানে প্রথমে আমরা একটা ওভারঅল বুঝে নিলাম, তারপরে পার্ট পার্ট সেটা সম্পর্কে বোঝার বা জানার চেষ্টা করলাম। তো সেটা খানিকটা ঠিক, কিন্তু আমরা সবচেয়ে বেশি যে বিষয়টাকে টপ ডাউন অ্যাপ্রোচের ক্ষেত্রে মাথায় রাখবো, ব্যাকগ্রাউন্ড নলেজ। মানে একটা বিষয় ক্লাসে পড়ানো হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে আপনার পূর্ব জ্ঞান কতটা, সেই পূর্ব জ্ঞানের সাপেক্ষে আপনি বিষয়টাকে প্রেডিক্ট করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ কি তার মধ্যে পড়ছে প্রিভিয়াস নলেজ। হয়তো আপনাকে পলাশির যুদ্ধ পড়ানো হচ্ছে ক্লাসে, তো আপনি ছোটবেলায় কোনোদিন পলাশিতে গেছিলেন, তখন সেখানকার সম্পর্কে কিছুটা জেনেছেন, তো টিচার যখন পড়াচ্ছেন আপনাকে পলাশির যুদ্ধটা, তখন সেই প্রিভিয়াস নলেজটা আপনার কাজে লাগছে, তো সেটা আপনি সেই অনুযায়ী প্রেডিক্ট করছেন, বা যখন টিচার পড়াচ্ছেন তখন আপনার ওই জায়গাটার কথা মনে পড়ছে, বা ওই জায়গাটাতে গিয়ে এই জিনিসটা দেখেছিলেন, আপনি রিলেট করতে পারলেন। এইগুলো হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে আসছে। সিচুয়েশনাল কন্টেক্সচুয়াল নলেজ, যে কোনো একটা এমন একটা কোনো কিছু সম্পর্কে পড়ে বলছে যে সেই সিচুয়েশনটাই আপনি এর আগে কখনো পড়েছিলেন, তো আপনার সেই কথাটা মনে পড়ে গেল। হয়তো ওই স্থির তড়িৎ হয়তো ক্লাসে পড়ানো হচ্ছে, তো আপনার হয়তো কোনোদিন শ্যাম্পু করে চুল আঁচড়ানোর সময় আপনার চিরুনিটা আটকে আটকে গেছিলো, আপনার সেই কথাটা মনে পড়ছে, তাহলে আপনার সিচুয়েশনাল নলেজ কিন্তু আপনার কাজে লাগলো এটা বোঝার জন্য। তো এই ধরনের যে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড নলেজ বা আপনার নিজের আগেকার কোনো অভিজ্ঞতা দিয়ে যখন আপনি কোনো একটা কিছু বুঝছেন, তখন সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, সেটাকে আমরা বলবো। এই দুটো মেইন অ্যাপ্রোচ লিসনিং এর ক্ষেত্রে কাজে লাগে। এরপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস। আচ্ছা, ইন্টিগ্রেটিভ মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস। তাহলে মেটাকগনিটিভ বলতে আমাদের মাথার মধ্যে, কগনিটিভ মানেই হচ্ছে মাথা সংক্রান্ত কিছু, বুঝতেই পারছেন আর কি, যে লিসনিংয়ের সময় বা লিসনিংয়ের যে টোটাল প্রসিডিওরটা চলে, তার মধ্যে কি কি স্ট্র্যাটেজি আমাদের মাথার মধ্যে ঘোরে, বা কোন সময় কোন স্ট্র্যাটেজি, কোন ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করা আইডিয়াল বা ব্যবহার করা উচিত, সেটাই হচ্ছে ইন্টিগ্রেটিভ মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস অফ লিসনিং। তো এখানে তিনটে পার্ট রয়েছে, বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং আর আফটার লিসনিং। এই তিনটে সময় আলাদা 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 রকম অ্যাপ্রোচ থাকে একজন লিসনারের। বিফোর লিসনিং কি হয়? বিফোর লিসনিং তার অ্যাপ্রোচটা কীরকম হবে? সেট এ পারপাস অর ডিসাইড ইন অ্যাডভান্স হোয়াট টু লিসন ফর। মানে যখন সে লিসনিংটা শুরু হয়নি, তার মানে ক্লাসে টিচার ঢুকেছেন জাস্ট, সে জানতে পেরেছে যে এই টপিকটা পড়ানো হবে, তো তখন তার মধ্যে এই বিফোর লিসনিং স্টেজটা কিন্তু কাজ করছে। সে কি করছে? সেট এ পারপাস অর ডিসাইড ইন অ্যাডভান্স হোয়াট টু লিসন ফর। সে উদ্দেশ্য, এই যে যেটা পড়ছে তার উদ্দেশ্যটা সে মনে মনে ভেবে নিচ্ছে, ওই যে কগনিটিভ বললাম, মনে মনে ভাবা পুরোটাই। আর পারপাস অর ডিসাইড ইন অ্যাডভান্স হোয়াট টু লিসন ফর মানে কি সম্পর্কে সে পড়বে সেটা সম্পর্কে সে ভাবছে। ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অর নলেজ ইজ নিডেড। সে মনে মনে ভাবছে যে এর জন্য কি এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড বা নলেজ বা কোনো কিছুর কি আমার প্রয়োজন ছিল, বা এটা সম্পর্কে কি আমি আগে কিছু, যেটা একটু আগে বললাম যে আগে কি এই ধরনের কোনো সিচুয়েশন বা এই ধরনের কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড নলেজ কি আমার রয়েছে, আগের কিছু সাথে কি আমি এটাকে রিলেট করতে পারছি, এটা কিন্তু তার ভিতর মনের মধ্যে চলতে রয়েছে। ডিটারমাইন whether to enter the text from top down or from bottom up
মানে অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে, যে আমি কি একদম ভেঙে ভেঙে সেইভাবে কি শুনবো, নাকি জাস্ট একটা টপ ডাউন অ্যাপ্রোচ নেবো, ওভারঅল জিনিসটাকে একটু বুঝবো, আমার অত ভেঙে ভেঙে বোঝার দরকার নেই, সেটাকে সে নিজের মনে মনে ঠিক করে নেয়। বিফোর লিসনিং স্টেজে এই বিষয়গুলো চলে। এখান থেকে প্রশ্ন কিরকম আসে, যে একটা কিছু বলে দেবে, যে একজন স্টুডেন্ট হয়তো পড়ানো শুরু করার আগে এইটা ভাবছে, বা পড়ানো যখন সে শুনছে তখন সে এটা ভাবছে, বা পড়ার পরে সেটা ভাবছে, এটা কোন প্রসিডিওরের মধ্যে। পড়ার পরে এভাবে বলে দেবে না, মানে শোনার পরে এভাবে বলে দেবে না যে সে এই জিনিসটা ভাবছে, সেটা কোন পার্টে রয়েছে আর কি, যে কোন স্টেজে সে এটা করছে, যে কোন স্টেজটা তার চলছে, এইরকম প্রশ্ন কিন্তু আসে। ডিউরিং লিসনিং কি হবে, ভেরিফাই প্রেডিকশনস অ্যান্ড চেক ফর ইনঅ্যাকুরেটেড গেসেস। মানে সে যখন অলরেডি শুনেছিল যে এই টপিকটা পড়ানো হবে, তখন সে মনে মনে কিছু প্রেডিক্ট করেছিল, মনে মনে কিছু ভেবেছিল, কিছু গেস করেছিল, সে ভেরিফাই করছে, যখন শুনছে তখন সে ভেরিফাই করছে যে আমি কি ঠিক জিনিসটা ভেবেছিলাম নাকি তার মধ্যে কিছু ভুল ছিল। ডিসাইড হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং সেটা বুঝতে বুঝতেই টিচার যখন পড়াচ্ছে তখন তার মধ্যেই সে বুঝে যাচ্ছে যে মানে সে ভাবার চেষ্টা করছে যে এইটা বেশি ইম্পর্টেন্ট হবে না এইটা বেশি ইম্পর্টেন্ট হবে। যখন কোনো একটা টেক্সট বা কিছু ক্লাসে পড়ানো হচ্ছে, তখন কি ওয়ার্ডগুলো, যারা মোটামুটি পড়াশুনো করে অন্তত প্রথম দিককার ছাত্র, মানে প্রথম দিককার পরের কথা, যে পড়াশুনো করে, পড়াশুনোর মধ্যে আছে, সে কিন্তু বুঝতে পারে যে এইটাই কি ওয়ার্ড, যে এই ওয়ার্ডটা কিন্তু বেশি জরুরি, বা এই জিনিসটা কিন্তু বেশি জরুরি। এখনকার যে টেক্সট বুকগুলো হয়েছে, বিশেষত প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলের, গল্পে ভরা, তো একটা স্টুডেন্ট কিন্তু সে বুঝে যাবে যে এখান থেকে প্রশ্ন এইটাই রয়েছে, বাকিটা গল্প। তো সে পড়ানোর সময় মানে বোঝার চেষ্টা করছে যে কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট নয়। লিসেন অর ভিউ এগেন টু চেক কম্প্রিহেনশন। এবং যখন টিচার পড়াচ্ছে তার মধ্যেই সে কিন্তু আবার পুনরায় চেক করছে, এটা টিচাররা টাইমও দেন যে সবাই একবার দেখে নাও, তো সেই রকম ব্যাপার, সে আবার কিন্তু চেক করছে পুরো জিনিসটাকে। আস্ক ফর হেল্প, এবং প্রয়োজনে সে যদি বুঝতে না পারছে কোনো কিছু, তাহলে টিচারের কাছে সাহায্য চাইছে। ডিউরিং লিসনিং প্রসেসে কিন্তু এইটা চলছে। আফটার লিসনিং, যখন পড়ানোটা কমপ্লিট হয়ে গেল, তখন কিছু মানে শোনাটা তার কমপ্লিট হয়ে গেল, পড়ানোটা কমপ্লিট হয়ে গেল, তখন সে কি করছে, ইভ্যালুয়েট কম্প্রিহেনশন অ্যান্ড স্ট্র্যাটেজি ইউজ। এবার সে তখন ইভ্যালুয়েট করছে পুরো জিনিসটাকে, মানে পুরো জিনিসটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা সে বুঝতে পারলো, কতটা বুঝতে পারলো না, এই সমস্ত কিছু সে ইভ্যালুয়েট করার চেষ্টা করছে। ইভ্যালুয়েট কম্প্রিহেনশন ইন এ পার্টিকুলার টাস্কস অর এরিয়া। তো এই একই ব্যাপারটা চলে আসছে, যে পুরোটাকে ইভ্যালুয়েট করছে, পার্টিকুলার যে কাজটা বা যে এরিয়াটা পড়ানো হলো সেই পুরো জিনিসটাকে সে ইভ্যালুয়েট করছে, জিনিসটার তার জন্য কতটা উপযোগী হলো, সে কতটা বুঝতে পারলো, কতটা পারলো না, সেটা সে নিজে মনে মনে ভাবছে। ইভ্যালুয়েট ওভারঅল প্রোগ্রেস ইন লিসনিং অ্যান্ড ইন পার্টিকুলার টাইপস অফ লিসনিং tasks. Decide if the strategies used were appropriate for the purpose and for the task. Modify strategies if necessary. এবং তারপরে সে স্ট্র্যাটেজি যেটা নিয়েছিল সেটা সে মানে ভাবছে যে সেই স্ট্র্যাটেজিটা কি তার ঠিক ছিল, নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিতে প্রয়োজনে হলে সে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছে, সে যে না এভাবে পড়বো না, আমি এটাকে এইভাবে পড়বো। মানে একটা হয়তো পুরো কিছু রয়েছে, একটা কোনো কিছুর পার্থক্য হয়তো নর্মালি লেখা রয়েছে, বা অনেক কিছু ইনফরমেশন একসাথে লেখা রয়েছে, সে মনে মনে ভাবলো যে না এইভাবে করলে আমার অসুবিধা হবে, আমি এটাকে একটা ছক কেটে মুখস্থ করব, বাড়িতে গিয়ে সেটা ছক বানাবে, এটা সে মনে মনে ঠিক করলো। এইগুলো হচ্ছে আফটার লিসেনিং পর্বে একজন স্টুডেন্ট বা একজন লার্নারের মধ্যে কাজ করে। এই তিনটে স্ট্র্যাটেজি বা এই তিনটে স্টেজ রয়েছে বেসিক্যালি শোনার, এবং এই তিনটে স্টেজ দিয়েই কিন্তু একজন শিক্ষার্থী, একজন লার্নার, সে কিন্তু যে কোনো একটা টেক্সট বা যে কোনো কিছু যেটা তাকে ক্লাসে পড়ানো হচ্ছে সেটাকে সে ঠিকঠাকভাবে তৈরি করে, নিজের মতো করে সেটাকে গুছিয়ে নেয়। প্রশ্ন আগেই বললাম যে কি ধরনের আসতে পারে এখান থেকে, তো ওই ধরনের ভাবেই যদি পুরো জিনিসটা যে কোন স্টেজে কি হয় সেটা যদি মাথায় রাখেন, তাহলেই যে কোনো সিচুয়েশন বেসড কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন। কারণ সিচুয়েশন বেসড কোয়েশ্চেন তো ওইভাবে মানে প্রচুর কিছু প্র্যাকটিস তো করানোই হবে, কিন্তু তার থেকে কোনো কমন টমন আসার সম্ভাবনা খুব একটা তো ওইভাবে বলা যায় না। তো যদি জিনিসটা মানে পুরো ব্যাপারটা আপনার জানা থাকে, সিচুয়েশন বেসড যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, যা বললাম মোটামুটি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হুম। এবার হচ্ছে কমিউনিকেশন, মানে লিসনিংটার এর পারপাসটা কি,
কমিউনিকেট করা, সেটা অলরেডি এর আগে বলা হয়েছে। তো কমিউনিকেশনটা কিন্তু দু রকম কমিউনিকেশন হতে পারে, একটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন আর একটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। তো ওয়ান ওয়ে কমিউনিকেশনটা কি হয়, যে একদিক থেকে কথা হচ্ছে আর সেটা আমার মাথার মধ্যে প্রসেস হচ্ছে, সেটা আমাকে কিছু একটা বুঝতে বা জানতে সাহায্য করছে। আর টু ওয়ে কমিউনিকেশন কি, কেউ আমাকে বলছে, আমিও তার উত্তর দিচ্ছি, এটাই হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। তাহলে আমরা একটু ডিটেইলে পড়বো ব্যাপারটাকে। ওয়ান ওয়ে কমিউনিকেশন কি, রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামস, পাবলিক অ্যাড্রেসেস অর অ্যানাউন্সমেন্টস, যেমন এয়ারপোর্টে হয়, ট্রেন বাসের অ্যানাউন্সমেন্টস, যে কোনো স্টোরের অ্যানাউন্সমেন্ট, স্পিচেস অ্যান্ড লেকচার, এই ধরনের যখন একজন কেউ লেকচার দিচ্ছে বা স্পিচ দিচ্ছে, টেলিফোন কাস্টমার সার্ভিস রেকর্ডিংস এটসেট্রা আর ওয়ান ওয়ে কমিউনিকেশন। এই প্রত্যেকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন, যখন রেডিও বা টেলিভিশন প্রোগ্রাম শুনছি আমি, তো সেখানে কি আমি কোনো কথা বলছি না, কিন্তু সেই যে কথাটা আমি শুনছি সেটা আমার মাথার মধ্যে প্রসেস হচ্ছে, আমি সেটাকে রিসিভ করছি, রিসেপটিভ স্কিল আগেই বলেছিলাম, আমি সেটাকে রিসিভ করছি, কিন্তু আমি কোনো রকমভাবে কমিউনিকেট করছি না বা আমি কোনো কথা বলছি না। পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সমেন্ট, এগুলোও কিন্তু তাই হয়, যে একদিক থেকে কথা আসে, আমরা সেটা শুনছি, জাস্ট কোনো রিপ্লাই করছি না। এটা কি সাহায্য করে বা কি জন্য এটার প্রয়োজন রয়েছে? দিস হেল্প দ্য স্টুডেন্টস আইডেন্টিফাই দ্য লিসনিং গোল, যে কেন আমি শুনবো কোনো একটা কথা। রেডিও টেলিভিশনের প্রোগ্রাম, তার বিষয়বস্তু তো আমি আগেই জেনে যাচ্ছি মোটামুটি, তাহলে আমি কেন শুনবো সেটা আমি আইডেন্টিফাই করতে পারি। বা ট্রেন বাসের অ্যানাউন্সমেন্ট, যে আমার ট্রেনে উঠতে হবে, তার জন্য আমার প্রয়োজন রয়েছে অ্যানাউন্সমেন্টটা শোনা, তো লিসনিং গোলটা সে আইডেন্টিফাই করতে পারে। টু অবটেইন স্পেসিফিক ইনফরমেশন, একদম স্পেসিফিক ইনফরমেশন যেটা সে চাইছে সেটা সে এখান থেকে পেতে পারে, সেই জন্য সে এটা শুনবে। টু ডিসাইড ওয়েদার টু কন্টিনিউ লিসনিং, এবং শুনতে শুনতেই সে ডিসাইডও করতে পারে যে আমি এটা আর শুনতে চাইছি কি শুনতে চাইছি না। টু আন্ডারস্ট্যান্ড মোস্ট অর দ্য এন্টায়ার মেসেজ, পুরো বিষয়টাকে যে আন্ডারস্ট্যান্ড করা, এটা তাকে করতে সাহায্য করে এটা শোনার পরে। টু আইডেন্টিফাই কি ওয়ার্ড অর ফ্রেজেস টু লিসন ফর, যে স্পিচটা বা যেটা আমি শুনছি তার কি ওয়ার্ড কোনটা, যেমন ট্রেন এই সময় ছেড়ে যাবে, এখানে আমার মেইন কথা কোনটা, টাইমটা আমার হচ্ছে কি ওয়ার্ড বা কি পার্ট। তো সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে একজন স্টুডেন্ট শেখে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে। এখান থেকে উইচ অফ দিস ইজ ডেভেলপড বাই ওয়ান ওয়ে কমিউনিকেশন, চারটে অপশন দিয়ে দেবে, তার মধ্যে যে কোনো একটা ঠিক হবে, বা এই ধরনের কোশ্চেনে অল অফ দ্য অ্যাবভের খুব চান্স থাকে যে তিনটেই ঠিক হবে আর কি। এরকম যেগুলোতে অনেক রয়েছে সেগুলোতে এই অল অফ দ্য অ্যাবভের অপশন যদি দেখেন, তাহলে মানে মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করতে পারেন যে এটা কিন্তু ঠিক হতে পারে, একটু ভালো করে করে দেখবেন তখন, বা উইচ ইজ নট, এইরকমও আসতে পারে। তো টু ওয়ে কমিউনিকেশন যেটা বললাম, ইন টু ওয়ে কমিউনিকেশন দ্য লিসনার ফোকাসেস অন দ্য স্পিকার্স মিনিং রাদার দ্যান দ্য স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। তাহলে স্পিকারের ল্যাঙ্গুয়েজ মানে সে কীরকম ভাষায় কথা বলছে সেটা বোঝার থেকে সেই কথাটার মানেটা বেশি মানে বোঝার চেষ্টা করে, কারণ হচ্ছে কি তাকে উত্তর দিতে হবে। দ্য ফোকাস শিফটস টু ল্যাঙ্গুয়েজ অনলি ওয়েন দ্য মিনিং ইজ নট ক্লিয়ার। তখনই সে ল্যাঙ্গুয়েজটার দিকে বেশি বোঝার চেষ্টা করে যখন সে মানেটা বুঝতে পারে না, তখনই সে ল্যাঙ্গুয়েজের দিকে বেশি ফোকাস করে। দ্য ল্যাঙ্গুয়েজ ইনপুট কামস ইন দ্য ফর্ম অফ টিচার্স টক, কোথা থেকে আসতে পারে, টিচারের কথা, রিডিং প্যাসেজেস, ল্যাঙ্গুয়েজ হার্ড অ্যান্ড রেড আউটসাইড দ্য ক্লাস, এই ধরনের জিনিসগুলোতে টু ওয়ে কমিউনিকেশন কিন্তু হয়। In these materials, all these materials give learners opportunity to begin producing language themselves. এগুলো তাদের কি করে, যে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে, যে নিজের থেকে কথা বলতে, তার যে স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করতে সাহায্য করে। Content includes information and form can be an input which focuses on how to use the language, or it can be source of হবে এটা অন নয়, অফ ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার। তার মানে পুরোটার মিনিং কি হচ্ছে, যে এখান থেকে সে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারে, তার স্পিকিং স্কিল ডেভেলপ করে, আর যে কন্টেন্টটা সে শুনছে সেটা তাকে কি দেয়, ইনফরমেশন দেয়। অ্যান্ড ফর্ম ক্যান বি ইনপুট, মানে ফর্ম বলতে একটা হচ্ছে কন্টেন্ট যেটা তার বিষয়বস্তুটা, আর ফর্ম হচ্ছে তার স্ট্রাকচার বা এভরিথিং, তার যে ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে, সেটা হচ্ছে ফর্ম।
তো সেটা তাকে কিসের ইনপুট দেয়, হাউ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর কিসের কিসের সোর্স হতে পারে, ভোকাবুলারি, কোনো একটা নতুন শব্দ, তার সামনে কেউ একজন টিচার একটা কথা বলছে, সেখান থেকে সে নতুন কোনো ভোকাবুলারি শব্দ শিখলো। প্রোনাউন্সিয়েশন, টিচার উচ্চারণ কিভাবে করছে সেটা সে শিখলো। অ্যান্ড গ্রামার, মানে ইউজটা কিভাবে হচ্ছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে, এটা আসে হচ্ছে গ্রামারের আন্ডারে। এই টু ওয়ে কমিউনিকেশন থেকে এই জিনিসগুলো তার ডেভেলপ হয়। হয়ে গেল মোটামুটি লিসনিং। এরপর হচ্ছে স্পিকিং, রোল অফ স্পিকিং ইন ইংলিশ লার্নিং। তাহলে স্পিকিং বলতে কথা বলা, এটা ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে কতটা জরুরি হয়, জাস্ট এখানে একটা ইন্ট্রোডাকশন রয়েছে। স্পিকিং is a productive and expressive skill in oral mode. এই কথা দুটোর মধ্যে পার্থক্য মাথায় রাখবেন। ওরাল আর অরাল দেখতে অনেকটা অনেক সময় একরকম লাগতে পারে, কিন্তু জিনিস দুটো কিন্তু জাস্ট উল্টো। অরাল হচ্ছে শ্রবণ সম্বন্ধীয়, আর ওরাল মানে অরাল হচ্ছে শ্রবণ সম্বন্ধীয়, আর ওরাল হচ্ছে স্পিকিং সম্বন্ধীয়, কথা বলা সম্বন্ধীয়। তাহলে স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ, এর আগেই বলেছিলাম রিসেপটিভের জাস্ট অপোজিট। রিসেপটিভ হচ্ছে আমার রিডিং আর লিসনিং, আর প্রোডাক্টিভ হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং। প্রোডাক্টিভ অ্যান্ড এক্সপ্রেসিভ, মানে স্পিকিংয়ের মধ্যে দিয়ে আমি নিজেকে এক্সপ্রেস করছি, তাহলে এটা একটা এক্সপ্রেসিভ স্কিল। লার্নিং থ্রু স্পিকিং ইজ এ ন্যাচারাল ওয়ে অফ লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ, যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, কোনো একটা আমার মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা, তাকেই আমরা এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে পারি এই কনটেক্সটে। ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা অ্যাকচুয়ালি। তো অন্য যে কোনো ভাষা, সেটা বলার মধ্যে দিয়ে শেখা, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। মানে এটা একটা পদ্ধতি শেখার, মানে বলার মধ্যে দিয়ে শেখা মানে কি, অবশ্যই আগে শুনবো তারপরে বলবো। দেখুন হিন্দি, আমাদের হিন্দি কিন্তু আমরা জন্ম থেকে তো শুনিনি, আমাদের চারপাশে খুব কম জনই আছি যারা হিন্দিতে কথা বলতে শুনেছি। কিন্তু একটু বড় হওয়ার পর যখন হিন্দি বিভিন্ন সিনেমা বলুন, টিভি চ্যানেলস বলুন, এইগুলো আস্তে আস্তে শুনতে শুনতে আমাদের মধ্যে হিন্দি স্পিকিংটা ডেভেলপ করে যায়। মানে এটা কি, ওই কথা শোনা এবং কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আমরা শিখে ফেললাম। তো এটাই যে কোনো রকম ফরেন ল্যাঙ্গুয়েজ বা যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ নয়, সেটা শেখার জন্য এই লার্নিং থ্রু স্পিকিং হতে পারে। Speech is important because it provides the opportunity for the practical uses of a foreign language. স্পিচটা ইম্পর্টেন্ট কেন, এটা প্র্যাকটিক্যাল ইউজ করতে শেখায়। বইয়ে রিড করে আমরা বিভিন্ন জিনিস পড়ছি দেখছি, ঠিক আছে, কিন্তু সেটাকে কিভাবে আমি রোজকার জীবনে ব্যবহার করব, তার জন্য একমাত্র ওয়ে হচ্ছে স্পিকিং। তো ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্পিকিংটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটাই একমাত্র প্র্যাকটিক্যাল ইউজ আমাদের করতে দেয় একটা ভাষার, এবং একটা ভাষা ব্যবহার করা মানে রোজকার জীবনে আমি কিভাবে ব্যবহার করব সেটা জানাটা ভীষণ দরকার। সেই জন্য স্পিকিং, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ স্পিকিংটা খুব গুরুত্ব দেওয়া হয়। স্পিচ ব্রিংস ফ্লুয়েন্সি, কারেকশন অ্যান্ড দেন অ্যাকিউরেসি অ্যামং ইএফএল লার্নার্স। ইএফএল মানে ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ আর কি। তো স্পিচ ব্রিংস ফ্লুয়েন্সি মানে স্পিচের মধ্যে দিয়ে আমাদের মধ্যে স্পিচ মানে কথা বলার মধ্যে দিয়ে আমাদের মধ্যে ফ্লুয়েন্সি আসে, যে কথা বলার এক নাগাড়ে কথা বলে যাওয়ার যে ক্ষমতা। কারেকশন আসে, যেগুলো আমাদের ভুল হয় আমাদের কারেক্ট করে দেওয়া হচ্ছে, কারেকশন হচ্ছে, এবং অ্যাকিউরেসি আসছে আমাদের, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যাতে আমরা অ্যাকিউরেটলি, সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক শব্দটা ব্যবহার করতে পারি, সেটা আমাদের স্পিকিংয়ের মধ্যে দিয়ে ডেভেলপ করছে। স্পিকিং ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল ইন নেচার। তো লিসনিংটা যেরকম নর্মাল আর কি, তো স্পিকিংয়ের ক্ষেত্রে দুরকম ব্যাপার হতে পারে, ফর্মাল হতে পারে বা ইনফর্মাল। সেক্ষেত্রে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এবং কোন ব্যক্তির সঙ্গে কথা বলছি, এটা গুরুত্বপূর্ণ হয়। ফর্মাল স্পিকিং বা ইনফর্মাল স্পিকিংকে আমরা আইডেন্টিফাই করতে পারি প্লেস অফ স্পিকিং অ্যান্ড দ্য পার্সন টু হুম আই এম স্পিকিং, এটার মাধ্যমে। অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল, এটাও আপনাদের সব জানাই হবে পরপর। ডেভেলপ দ্য হ্যাবিট অফ অডিবল অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, আমাদের মধ্যে অডিবল মানে শোনা যায় এমন এবং সঠিক উচ্চারণ আমাদের মধ্যে ডেভেলপ করতে পারে স্পিকিং স্কিল। এগুলো একটু দেখে রাখবেন, ওই মানে অনেকেই করতে পারবেন, আবার অনেকের একটু প্রবলেম হবে যারা ঠিকঠাক মানেগুলো বুঝতে পারবেন না, যে which of the following is not an objective of speaking skill। তো এখান থেকে কিন্তু দিয়ে দেবে আর কি। তো মানেগুলো বুঝতে পারলে সেটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, কিন্তু কোনো একটা শব্দের বা কোনো একটা জায়গায় হয়তো কিওয়ার্ডের মানে বুঝলেন না, সেক্ষেত্রে কিন্তু আর আনসার করা মুশকিল হয়ে যাবে। সেজন্য একটু একবার করে চোখ বুলিয়ে রাখবেন, পড়ে রাখবেন, বারবার করে একটু দেখবেন, এমনিই মনে থেকে যাবে, আলাদা করে মুখস্থ করার দরকার হবে না।
আর কি সাহায্য করে স্পিকিং স্কিল, কি ডেভেলপ করে? প্রোডাকশন অফ কারেক্ট সাউন্ড, যে ঠিকঠাক শব্দটা উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে কিনা। স্ট্রেস, একটা সেন্টেন্স যখন আমি বলছি কোন জায়গাটাতে আমি স্ট্রেস দেব, কোন জায়গাটাতে বেশি জোর দেব, না মানে জোর দেওয়ার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে একটা সেন্টেন্সে। আমি কাল তোমাদের বাড়ি যাব, এই সাধারণ সব কথাটা দেখুন, যদি স্ট্রেসগুলো এক একটা সময় এক একটা জায়গায় দিই, তার মিনিংটা কিন্তু মানে মিনিং বলতে তার যে ভাবটা সেটা কিন্তু বদলে যাচ্ছে। আমি আগামীকাল তোমাদের বাড়ি যাব, মানে আমি আগামীকালটার ওপর স্ট্রেস দিচ্ছি, মানে আমি যাব তো ঠিক আছে, আগামীকাল যাব। আমি আগামীকাল তোমাদের বাড়ি যাব, মানে তোমাদের এক্ষেত্রে কিন্তু জোর জোর দিলাম আর কি, যে তোমাদের বাড়ি যাব, অন্য কারোর বাড়ি যাব না। তো স্ট্রেস কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আমি কি বোঝাতে চাইছি, তো কোন বিষয়টার ওপর আমি ফোকাস করছি সেটা কিন্তু আমরা স্ট্রেস দিয়ে বোঝাই। ইন্টোনেশন, ইন্টোনেশন কি? কথা বলায় কখন আমরা কোনো একটা জায়গায় ওপরে উঠবো, কোনো একটা জায়গায় নিচে নামবো, এটা যেটা শ্রুতি ম্যাডাম বলছিলেন আবৃত্তি করা, এই ক্ষেত্রে কিন্তু ইন্টোনেশন খুব জরুরি হয়, যে কোনো একটা জায়গা একদম বেস থেকে শুরু করছি, কোনো জায়গা আবার হাই পিচে বলছি। তো ইন্টোনেশন স্পিকিং এর ক্ষেত্রে, কবিতা বলা তো বটেই, যে কোনো স্পিকিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। রিদম, ফ্লুয়েন্সি, পজ। রিদম মানে হচ্ছে তাল, এটা বিশেষত ওই আবৃত্তি বা গান এইগুলোর ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। ফ্লুয়েন্সি তো আগেই বললাম। আর পজ, যে কোথায় থামবো, যে আমি 5টা সেন্টেন্স একবারে বলে গেলাম, সেটা কিন্তু মানে লেখার ক্ষেত্রে 5টা সেন্টেন্স আমি একবারে পেন না তুলে লিখলাম, ঠিক আছে, কিন্তু যখন আমি কথা বলছি তখন আমি কোন জায়গাটায় পজ দেব, কোথায় দমটা নেব আমি, সেটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো, এই পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। স্ট্রেস, ইন্টোনেশন, রিদম, পজ, এগুলো কিসের সাথে যুক্ত? স্পিকিং স্কিলের সঙ্গে যুক্ত। এই ব্যাপারগুলো মাথায় রাখলে দেখবেন স্পিকিং স্কিল সম্পর্কে যদি এইগুলো দিয়ে কোনো একটা প্রশ্ন আসে, আপনারা আনসার করা ইজি হবে আর কি। এক্সপ্রেসিং আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস ইন স্পিচ অফ অর স্টেটমেন্ট। তাহলে কোনো একটা কিছু স্পিকিংয়ের মাধ্যমে আমাদের মেইন অবজেক্টিভটাই তো এটা হয়, যে আমরা এক্সপ্রেস করব আমাদের থটস, ফিলিংস, এগুলোকে আমরা এক্সপ্রেস করব। মেক দ্য লার্নার আ গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার, মানে যতক্ষণ না আমি কথা বলা অভ্যাস করব ততক্ষণ আমি সবার মধ্যে কনফিডেন্ট হতে পারবো না, সবার মানে আমার কনফিডেন্স গ্রো করবে না। একটা বাচ্চা বা অনেক বড়রা, তারা হয়তো যথেষ্ট ভালো লেখে, ভালো স্টুডেন্ট, কিন্তু স্টেজে তুলে দিলে ভালো করে একটা মানে 5টা লাইন বলে বেরিয়ে আসতে পারবে না। তার মানে কি? কনফিডেন্সের অভাব রয়েছে। তো এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং স্কিল ডেভেলপ সেলফ কনফিডেন্স অফ এ স্পিকার। এটা কিন্তু একমাত্র লিসনিং স্কিলই স্পিকিং স্কিলই করে, যে সবার মধ্যে আমাকে কনফিডেন্ট করে তোলে আমার কথা বলার ক্ষমতা। যে আমি যদি কথা বলতে না পারি, তাহলে কি একটু আমি লুকিয়ে লুকিয়ে থাকবো, শাই হয়ে থাকবো, মানে কারোর সামনে কথা বলতে চাইবো না। তো কনফিডেন্ট করার জন্য স্পিকিং স্কিল খুব গুরুত্বপূর্ণ। টাইপস অফ স্পিকিং সিচুয়েশন, যে স্পিকিং কিরকম কি রকমের হতে পারে। দেয়ার আর 3 কাইন্ডস অফ স্পিকিং সিচুয়েশনস ইন হুইচ উই ক্যান ফাইন্ড আওয়ারসেলভস, মানে 3 রকম স্পিকিং সিচুয়েশন হতে পারে। নামগুলো থেকেই আপনারা বুঝতে পারছেন। ইন্টারঅ্যাক্টিভ, যেখানে ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশন অ্যান্ড টেলিফোনিক কলস ইন হুইচ উই অল্টারনেট বিটুইন লিসনিং অ্যান্ড স্পিকিং। তাহলে ইন্টারঅ্যাক্ট করা মানে হচ্ছে একজন কথা বলছে, একজন শুনছে, তার মানে এটা একটা কনভারসেশন হবে, সেটা ফেস টু ফেস হতে পারে, টেলিফোনেও হতে পারে, যেখানে একজন যখন বলছে তখন আমি শুনছি, আবার আমি যখন বলছি সে শুনছে, এটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, কিছু এর মধ্যে বোঝার নেই। পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, মানে স্পিকিং সিচুয়েশন ক্যান বি আ পাবলিক স্পিচ where the convention is that the audience does not interrupt the speech. আপনি এক জায়গায় বসে আছেন, একজন খুব কেউ একজন ধরুন খুব বড় কেউ নয়, জাস্ট হয়তো আপনার কোনো একজন টিচারই, সে একটা স্পিচ দিচ্ছে, তো তখন আপনি ইন্টারাক্ট করছেন না, কিন্তু তারপরে যখন সেটা শেষ হয়ে গেল, সে তখন আপনাদের প্রশ্ন করছে, সেমিনারে যেরকম হয় আর কি। তো তখন কিন্তু সেটাকে আমরা পার্শিয়ালি ইন্টারাক্টিভ বলবো, যে সরাসরি আমি ইন্টারাকশন করছি না, কিন্তু প্রয়োজনে আমি ইন্টারাক্ট করছি, সেটা হচ্ছে পার্শিয়ালি ইন্টারাক্টিভ। আর নন ইন্টারাক্টিভ, যেখানে আমি ইন্টারাক্ট করছি না, আমি কোনো কথাই বলছি না। ফিউ স্পিকিং সিচুয়েশন ক্যান বি টোটালি নন ইন্টারাক্টিভ, সাচ অ্যাজ ওয়েন রেকর্ডিং আ স্পিচ ফর এ রেডিও ব্রডকাস্ট। যখন কোনো একটা কিছুর জন্য আমি রেকর্ড করছি, ধরুন একটা ক্লাস রেকর্ড করছি আমি, করে আপনাদের রেকর্ডেডটা আমি প্রোভাইড করব, তখন সেটা টোটালি নন ইন্টারাক্টিভ। It has been found that although fear of speaking is common, studies show that ability to speaking can be enhanced by improving speaking skills. মানে
যদিও অনেকে কথা বলতে অনেক সময় লজ্জা পান, ফিয়ার অফ স্পিকিং, ভয় পান, স্টাডি বিভিন্ন রকম পড়াশুনো হচ্ছে যেটা দেখাচ্ছে যে এবিলিটি টু স্পিকিং ক্যান বি এনহ্যান্সড বাই ইমপ্রুভিং স্পিকিং স্কিলস। এটা খুব স্বাভাবিক কথা যে স্পিকিং স্কিল ডেভেলপ করার কথা বলা হচ্ছে। স্ট্র্যাটেজিস টু ডেভেলপ স্পিকিং স্কিল, এখান থেকেও প্রশ্ন আসতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস ক্যান ডেভেলপ স্পিকিং স্কিল। মানে এই জিনিসগুলো ক্লাসরুমে যদি করানো হয় তাহলে স্টুডেন্টদের স্পিকিং স্কিল ডেভেলপ করবে। কি হতে পারে তার মধ্যে? প্রথমেই রয়েছে ইউজিং স্টোরিজ, বিভিন্ন রকম গল্প বলা বিভিন্নভাবে, যে একটা আউটলাইন দিয়ে দেওয়া হলো, তো সেখান থেকে হয়তো স্টুডেন্টদের বলা হচ্ছে যে একটা গল্প তৈরি করে বলতে ক্লাসে, বা এই ধরনের কিছু ইউজিং স্টোরিজ আমরা ডেভেলপ করতে পারি স্পিকিং স্কিলকে। পিকচার ন্যারেটিং, একটা ছবি কিছু দিয়ে দেওয়া হচ্ছে, সেই ছবিতে কি আছে সেটা একটা স্টুডেন্টকে ডেকে বলা হচ্ছে সেটাকে বলো, সেটাকে সে যখন বলছে তখন তার স্পিকিং স্কিল ডেভেলপ হচ্ছে। পার্টিসিপেশন ইন এ ডিসকাশন, মানে যখন একটা ডিসকাশন, কিছু একটা সেমিনার হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে স্টুডেন্টদেরকে ইনভলভ করা, যে স্টুডেন্টরা সেখানে পার্টিসিপেট করুক, সেটা হচ্ছে আমার স্পিকিং স্কিলকে ডেভেলপ করবে। ডিবেটে কি হয়, দুটো টিম থাকে, তাহলে সেখান থেকে কি একে অপরের কথা শোনে এবং সেখান থেকে তারা উত্তর দেয়, একে অপরের কথা বলে, মানে একে অপরের কথার বিরোধিতা করে, স্পিকিং স্কিল ডেভেলপ হবে। রোল প্লেইংটা বিভিন্ন রকম হতে পারে। এক হচ্ছে একটা টেক্সট হয়তো পড়ানো হচ্ছে, সেই টেক্সটের মধ্যে 3টে ক্যারেক্টারের কনভারসেশন হচ্ছে, 3টে স্টুডেন্টকে তুলে এনে বলা হলো তুমি রাম, তুমি শ্যাম, তুমি যদু, এবার এখানে যা যা করা হচ্ছে সেটা তোমরা নিজেদের মতো করে করো, সেটা হতে পারে। বা আর কি হতে পারে, যে জাস্ট মিনিট, আর কি হতে পারে, যে একজন হয়তো বড় হয়ে ডাক্তার হতে চায়, তো তখন তাকে বলা হলো ধরে নাও তুমি ডাক্তার হয়ে গেছো, এবার তুমি কি করবে, কিভাবে পেশেন্ট দেখবে আর কি, তো সেই জিনিসগুলো, মানে সেই রোলটা তুমি প্লে করো। তো সেইভাবে আমাদের রোল প্লেইংটা হতে পারে। এখানেও কি স্টুডেন্টদের কথা বলতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু সেটাও কিন্তু আমার স্পিকিং স্কিলকে ডেভেলপ করছে। আর কি, টাস্ক বেসড ফ্লুয়েন্সি প্র্যাকটিস, মানে টাস্ক বেসড কোনো একটা কাজ দিয়ে দেওয়া হলো, যে কোনো একটা ধরুন এরকম অনেক চিটফিট দেওয়া রইলো একটা টেবিলের ওপরে, সেখান থেকে হয়তো স্টুডেন্টরা গেল, সেখানে গিয়ে তুললো চিট, এবং যেটা তার থেকে উঠলো সেইটা সম্পর্কে তাকে বলতে হবে। বা বিভিন্ন রকম টাস্ক দেওয়া হলো, বিভিন্ন খেলার মধ্যে তাদের এনগেজ করা হলো এমনভাবে যে তার মধ্যে তাদেরকে কথা বলতে হবে আর কি, কমিউনিকেট করতে হবে, সেটা হচ্ছে তাদের স্পিকিং স্কিলকে ডেভেলপ করবে। ইনফরমেশন গ্যাপ, হয়তো কিছু ইনফরমেশন দেওয়া হলো, মাঝখানে কিছু গ্যাপ দিয়ে দেওয়া হলো, তখন তাকে ভেবে বলতে হবে যে ওর মধ্যে কি ইনফরমেশন রয়েছে, সেই ধরনের কিছু। আর brainstorming কি, a group problem solving technique that involves the spontaneous contribution of ideas forms all the members of the group। যখন একটা গ্রুপের মধ্যে কোনো একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, সেই প্রবলেমটাকে এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে সলভ করো, এভাবে হতে পারে। ইন্টারভিউস, যে মানে ওরাল পরীক্ষা যেরকম হয় সেই ধরনের ইন্টারভিউ করে হতে পারে। স্টোরি কমপ্লিশন, যে একটা স্টোরির কিছুটা অংশ বলে দেওয়া হলো, এবার তুমি এটাকে শেষ করো, এই স্টোরিটাকে তোমাকে শেষ করতে হবে, তো সেটা করেও কিন্তু এই টেকনিকগুলো ফলো করে আমরা একটা স্টুডেন্টের স্পিকিং স্কিলকে ডেভেলপ করতে পারি। আচ্ছা, এর মধ্যে আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন মানে এগুলো টেকনিকের মধ্যেই পড়ছে। ইউজিং মিনিমাল রেসপন্সেস ব্যাপারটা কীরকম আসছে? সামটাইমস টু এনকারেজ লার্নার্স হু ল্যাক ইন দ্য এবিলিটি টু পার্টিসিপেট ইন ওরাল ইন্টারাকশন। কিছু স্টুডেন্ট রয়েছে যারা কথা বলতে চায় না, ওরাল ইন্টারাকশনে পার্টিসিপেট করে না, তাদেরকে কি করতে হবে? তাদেরকে এনকারেজ করার জন্য কি করতে হবে? ইজ টু হেল্প দেম বিল্ড আপ এ স্টক অফ মিনিমাল রেসপন্সেস। তাদের মধ্যে তাদেরকে কিছু একটা স্টক শেখাতে হবে মিনিমাল রেসপন্সেসের, কিছু জিনিস তাদেরকে শিখিয়ে দিতে হবে যে এই সিচুয়েশনে তুমি এই কথাটা বলবে, এইরকমভাবে কথা বলবে, দ্যাট দে ক্যান ইউজ ইন ডিফারেন্ট টাইপস অফ এক্সচেঞ্জেস, যেগুলোকে তারা তারা যখন সেই সিচুয়েশনে পড়বে তারা সেটাকে ব্যবহার করবে। দিস সিচুয়েশন enables a learner to focus on what the other participant is saying without having to simultaneously plan a response। তাহলে
যখন সে এই সিচুয়েশনটায় পড়বে তখন তাকে ভাবতে হবে না। যখন আমরা একটা সিচুয়েশনে পড়লাম তখন আমরা সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে আমি ভাবছি যে আমি এই সিচুয়েশনটার মধ্যে রয়েছি এবং এর উত্তরে কি হতে পারে। তো এই মিনিমাল রেসপন্সেসের স্টক যদি স্টুডেন্টকে আগের থেকে দিয়ে দেওয়া যায়, তাহলে তারা যখন সেই সিচুয়েশনে পড়বে তারা সরাসরি ওই কথাটা ভেবে দেবে, মানে বলে দেবে। তাদের আর ভাবতে হবে না যে এখন আমাকে কি বলতে হবে। ধরুন যখন সকালবেলা ক্লাসে টিচার এলো তখন গুড মর্নিং বলতে হবে, তখন স্টুডেন্টকে এই মিনিমাল রেসপন্সেসের স্টকে তাদের বলে দেওয়া হলো যে টিচার ক্লাসে এলে বা সকালবেলা কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলবে, তাহলে সে তখন বলে দিল গুড মর্নিং। তাহলে এই গুড মর্নিং কথাটা চলে এলো মিনিমাল রেসপন্সেসের স্টকের মধ্যে। তো এইভাবে যারা কথা বলতে চায় না বা ঠিকমতো কথা বলতে পারে না, তাদেরকে তাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য এই ধরনের অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে। Recognizing scripts. Some communication situations are associated with a predictable set of spoken exchanges. A script, greeting, apologies, complaints, invitations, and other functions that are influenced by social and cultural norms often follow patterns or scripts. তাহলে কি বলছে, কিছু কিছু সিচুয়েশন, কমিউনিকেশনাল সিচুয়েশন রয়েছে যেগুলোতে প্রেডিক্টেবল, মানে যে এই সিচুয়েশনে এই কথাটাই আমাকে বলতে হবে। তো এই ধরনের একটা ব্যাপার চলে আসছে। দ্য ট্রানজ্যাকশনাল এক্সচেঞ্জেস ইনভলভড ইন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ অবটেইনিং ইনফরমেশন অ্যান্ড মেকিং এ পারচেস। যখন আমি এটা কিছু কিনতে যাব, আমি তো গিয়ে বলবো যে এটার দাম কত, এটা তো খুব স্বাভাবিক কথা। ইন দিস স্ক্রিপ্টস দ্য রিলেশনশিপ বিটুইন আ স্পিকার টার্ন অ্যান্ড দ্য ওয়ান দ্যাট ফলোজ ইট ক্যান অফেন বি অ্যান্টিসিপেটেড। মানে এরকম সিচুয়েশনে মানে সে জানেই যে এই সিচুয়েশনে পড়লে আমি এই কথাটা বলবো আর কি। তো এটাকে আগের থেকে পূর্ব অনুধাবন আমরা করতে পারি, আগের থেকে আমরা অ্যান্টিসিপেট করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি এই ধরনের কথার ক্ষেত্রে। Instructors can give students develop speaking ability by making them aware of the scripts for different situation. এইরকম ডিফারেন্ট সিচুয়েশন সম্পর্কে তাদেরকে, মানে এই সিচুয়েশনে এই কথা, এটা আর কি তাদের আগের থেকে বলে দেবে। দে ক্যান প্রেডিক্ট হোয়াট দে উইল হিয়ার অ্যান্ড হোয়াট দে উইল নিড টু সে ইন রেসপন্স। তাহলে তারা আগের থেকেই জানবে যে আমি এই সময় এই কথাটা শুনবো আর এই কথাটার রিপ্লাই আমাকে এই কথাটা বলতে হবে। জাস্ট এটা একটু মাথায় রাখুন যে কিছু কথা আগের থেকে স্টুডেন্টদের শিখিয়ে দেওয়া হবে যারা কথা বলতে চায় না বা কথা বলতে পারে না তাদেরকে, যে তারা যখন এই একটা সিচুয়েশনে পড়বে তখন তারা এইভাবে রেসপন্স করবে। এই আর কি ব্যাপার, এত বড় কথাটার এটাই আর কি মেইন কথা। এরপর হচ্ছে হয়ে গেল মোটামুটি লিসনিং আর স্পিকিং এর যা যা স্কিল ছিল আর কি, যা যা বিষয় ছিল বোঝার মতো সেগুলো কভার করা হলো। এরপর ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, আপনাদের দেখবেন যে সিলেবাসটা এসছে তার মধ্যে রয়েছে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ বলে, যে একটা ল্যাঙ্গুয়েজের ফাংশন কি, কি কাজ করতে পারে, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কাজ হতে পারে আর কি। তো ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ আমরা তো বলতেই পারি ল্যাঙ্গুয়েজের মেইন কাজ কি, কমিউনিকেট করা। তো সেই কমিউনিকেশনটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো সেটা নিয়ে একজন রয়েছেন মাইকেল হ্যালিডে, ইনি হচ্ছেন কিছু মতামত দিয়েছেন যে ল্যাঙ্গুয়েজের ফাংশনটা কীরকম হবে বা কোন সময় একটা ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে ইউজ করব, নামটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো সেগুলো এখানে দেখা হবে। প্রথমটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল ফাংশন কি, হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস প্রেফারেন্সেস, ওয়ান্টস, চয়েসেস অ্যান্ড নিডস। তাহলে এই ক্ষেত্রে কি হয়, ল্যাঙ্গুয়েজ যখন আমরা ব্যবহার করছি আমাদের নিজেদের প্রেফারেন্স, আমরা নিজেরা এটা না এটা বলার জন্য, ওয়ান্টস আমাদের প্রয়োজন, মানে আমরা কি চাইছি সেটা, চয়েস যে আমরা কোনটা চুজ করছি বা কোনটা বলতে চাই, মানে কোনটা আমাদের প্রয়োজন রয়েছে, নিড রয়েছে, এই জিনিসগুলো যখন আমরা প্রকাশ করছি ল্যাঙ্গুয়েজের সাহায্যে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রুমেন্টাল ফাংশন। তো যেমন হতে পারে যে আমি চাইছি যে তুমি এখন এখানে এসো, যেমন এরকম যদি বলি, আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার, মানে এটা আমার চাওয়া যে আমি এই মুহূর্তে চাইছি তুমি এটা করো। এটা হচ্ছে এই যে আমরা সেন্টেন্সটাকে ব্যবহার করলাম, যে আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম, এখানে আমরা ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রুমেন্টাল ফাংশনটা ব্যবহার করলাম। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, তাহলে এখানে কি আমার প্রয়োজনের কথাটা আমি বলছি, তো এটাও কিন্তু ইনস্ট্রুমেন্টাল ফাংশনের আন্ডারেই আসবে। রেগুলেটরি ফাংশন, রেগুলেটরির কথাটা থেকেই বুঝতে পারছি
রেগুলেট করা কোনো কিছুকে, টু রেগুলেট, রেগুলেট মানে কোনো একটা কিছুকে বলতে পারি আমরা পরিচালনা করা, কোনো একটা কিছুকে রেগুলেট করা। হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ আদার্স, অন্যদের বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য যখন আমরা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করছি তখন হচ্ছে সেটা রেগুলেটরি ফাংশনের আন্ডারে আসছে। কি কি রেগুলেটরি ফাংশন দিয়ে আমরা কি কি করছি? রুল তৈরি করছি, মেকিং রুলস, গিভিং ইনস্ট্রাকশনস, মানে কোনো একটা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, হয়তো স্কুলে একটা কোনো কিছুর জন্য রুল তৈরি করা হচ্ছে, বা একটা কোনো খেলার মধ্যে গ্রুপ লিডার একটা রুল তৈরি করছেন বা টিচার একটা রুল তৈরি করে দিচ্ছেন, সেটা রেগুলেটরি ফাংশন। রুলটা কেন তৈরি হচ্ছে? পুরো গ্রুপটাকে রেগুলেট করার জন্য, সবাই যেন তাদের কাজটা ঠিকঠাক করে, ওই রুলটা ফলো করতে হবে সবাইকে, সেই জন্য রেগুলেটরি ফাংশন সেটাও আসছে। গিভিং ইনস্ট্রাকশন, যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোনো একটা কিছুর যে কেউ ক্লাস শেষ হলে ঘরের বাইরে বেরোবে না, তার মানে কি? এটা স্টুডেন্টদের রেগুলেট বা কন্ট্রোল করার জন্য করা হচ্ছে, এটাও কিন্তু রেগুলেটরি ফাংশনের আন্ডারে আসছে। ইট অলসো ইনক্লুডস অ্যাডভাইস অ্যান্ড সাজেশন, কোনো একটা কিছুকে অ্যাডভাইস দিচ্ছি আমি যে রোদে দৌড়িও না, ডোন্ট রান ইন দ্য সান, অ্যাডভাইস করছি। সাজেশন দিচ্ছি কোনো একটা কিছুর যে ইউ শুড ডু দিস, ইউ শুড হেল্প দ্য পোর্স। তো এরকম যখন বলছি, কোনো একটা কিছু সাজেশন দিচ্ছি, এটাও কিন্তু অ্যাডভাইস আর সাজেশনটা কিন্তু রেগুলেটরি ফাংশনের আন্ডারেই আসে। এরপরে আসছে ইন্টারাকশনাল ফাংশন, মানে ইন্টারাক্ট করা হচ্ছে। ইন্টারাকশন বুঝতেই পারছেন, হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ইন্টারাক্ট উইথ আদার্স, স্পেশালি ইন গ্রুপ অ্যাক্টিভিটিস। গ্রুপ অ্যাক্টিভিটির ক্ষেত্রে একজন আর একজনের সঙ্গে ইন্টারাক্ট করছে, কোনো একটা প্ল্যান শেয়ার করছে। তো এই ধরনের ব্যাপারগুলোতে আমাদের ইন্টারাকশনাল ফাংশন কিন্তু কাজে লাগে, যে যখন একসঙ্গে প্ল্যান করছি, চল আজকে এটা করি, তখন আর একজন বলছে না না এটা না এটা হোক, তার মানে কি? এখানে একটা ইন্টারাকশন হচ্ছে। তো এরকম মেকিং সাম প্ল্যান, মেনটেন সোশ্যাল রিলেশনশিপ, যে লোকের সঙ্গে সোশ্যাল রিলেশনশিপ, একটা সামাজিক যে সম্পর্ক বজায় রাখবার জন্য আমরা যে ধরনের কথাবার্তাগুলো বলি, এগুলো সব আসছে ইন্টারাকশনাল ফাংশনের আন্ডারে। এরপরে পার্সোনাল ফাংশন। পার্সোনাল মানে কথাটা থেকে বুঝতেই পারছি যে ব্যক্তিগত, ব্যক্তিগত কিছু একটার কথা হচ্ছে এখানে। হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস ইন্ডিভিজুয়ালিটি অর মেকিং ফিলিংস পাবলিক, যে আমার নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, বা আমি এখন আমার ফিলিংস কি, আমি কি ভাবছি সেটা প্রকাশ করবার জন্য যেটা যে ফাংশনটা, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজের পার্সোনাল ফাংশনটা ইউজ হচ্ছে। যেমন স্পিচ, আমি কোথাও একটা দাঁড়িয়ে স্পিচ দিচ্ছি, আমি কোনো একটা কবিতা লিখছি, আমি কোনো একটা কিছু কাউকে আমার জীবনের কোনো একটা কথা বলছি, কোনো এক্সপ্রেশন অফ লাভ, জয়, সরো, আনন্দ, দুঃখ, ভালোবাসা, যে কোনো কিছুর কথা আমি বলছি, মানে আমার নিজের ফিলিংসটাকে শেয়ার করছি, তখন সেটা আসে পার্সোনাল ফাংশনের আন্ডারে। এরপর হচ্ছে হিউরিস্টিক ফাংশন। হিউরিস্টিক ফাংশনটা কি জিনিস? যে হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ফাইন্ড আউট থিংস, যে কোনো একটা কিছু খুঁজে বার করা। ওয়ান্ডার আউট, হাইপোথেসাইজ, হাইপোথেসাইজ মানে হচ্ছে অনুমান করা, যে কোনো যখন আমরা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছি কোনো একটা কিছু খুঁজে বের করার জন্য। যেমন যখন একটা বাচ্চা ছোটোবেলায় তাকে প্রথম শেখানো হচ্ছে এ ফর অ্যাপেল, তখন সে এ দেখলো এবং সেখান থেকে সে আপেলটা দেখলো, আপেলটা দেখে সে মানে বুঝতে পারলো, এবং তারপরে সে আরও খুঁজে বার করার চেষ্টা করছে যে আপেল জিনিসটা তার মানে এরকম হয়, সে এটাকে নিয়ে এটাকে এরপরে কোনো একটা যখন সে আপেলটাকে রিয়েল লাইফে দেখতে পাচ্ছে, তখন সে অনুমান করছে বা তখন সে বুঝতে পারছে যে এটাই তার মানে আপেল। তো এই রকম যে ব্যাপারটা, যে ল্যাঙ্গুয়েজ যখন আমাদের কোনো একটা কিছু যে ল্যাঙ্গুয়েজ আমাদের কিছু খুঁজে বের করতে সাহায্য করছে, আমাদের কিছু অনুমান করাচ্ছে, তখন আমরা কিন্তু সেখানে কিন্তু সেটা হিউরিস্টিক ফাংশনের আন্ডারে আসছে। এছাড়া কি কোনো রকম কোশ্চেন আমাদেরকে, মানে আমি যখন কোনো একটা প্রশ্ন করছি কাউকে, তার মানে কি জানার জন্য প্রশ্ন করছি, এনকোয়ারি করছি, তখন সেটা কিন্তু এই হিউরিস্টিক ফাংশনের আন্ডারেই আসছে, যে কোনো একটা কিছু জানার জন্য আমি প্রশ্ন করছি, কোনো একটা কিছু খুঁজে বার করার চেষ্টা করছি, যে ল্যাঙ্গুয়েজগুলো আমি তখন ব্যবহার করছি সেটা হচ্ছে হিউরিস্টিক ফাংশনের আন্ডারে। ইমাজিনেটিভ ফাংশন, ইমাজিনেটিভ হচ্ছে ইমাজিন করা, কল্পনা করা। হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ক্রিয়েট, এক্সপ্লোর অ্যান্ড এন্টারটেন, যে কোনো একটা কিছু তৈরি করা, কোনো একটা কিছু এক্সপ্লোর করা এবং এন্টারটেন করার জন্য আমরা ইমাজিনেটিভ ফাংশনটা ব্যবহার করছি। এক্সাম্পল থেকে ক্লিয়ার হবে যে আমি যখন কোনো গল্প বলছি, মানে আমি ইমাজিন করছি জিনিসটাকে, যে জিনিসটা এটা, এটার পরে এটা হলো, এটার পরে এটা হলো, ইমাজিন করে করে আমি বলছি। স্টোরি টেলিং ইমাজিনেটিভ ফাংশনের আন্ডারে আসছে। ড্রামাটাইজেশন, যে কোনো একটা কিছু আমি
নাটক করে দেখাচ্ছি আর কি, একটা স্টোরি দেখলাম বা পড়লাম, আমি সেখান থেকে একটা স্টোরি পড়লাম এবং সেটাকে আমি ড্রামার রূপ দিচ্ছি। ইমাজিনেশন কাজ করছে, পোয়েমস, রিডলস, ওয়ার্ড প্লে, এগুলো সব কিছু করার জন্য কি আমাদের তৈরি করার জন্য আমাদের ইমাজিন করতে হচ্ছে, কল্পনা করতে হচ্ছে। তো সেটা পুরোটাই আসছে ইমাজিনেটিভ ফাংশনের আন্ডারে। আর রিপ্রেজেন্টেশনাল ফাংশন, রিপ্রেজেন্ট মানে কি, যে কোনো একটা কিছুকে দেখানো, টু ডেপিক্ট মানে কোনো কিছুকে তুলে ধরা, টু শো দেখানো, অর ডিসক্রাইব সামথিং ইন ওয়ার্ডস কোনো একটা কিছুকে শব্দে প্রকাশ করা আর কি। হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্লেন মানে কোনো একটা কিছুকে বিশদে বিবরণ করবার জন্য আমরা এটাকে ব্যবহার করি। কনভেইং মেসেজ, টেলিং অ্যাবাউট সাম ইনফরমেশন, যে কোনো একটা কিছুকে আমি কোনো একটা ইনফরমেশনকে তুলে ধরছি, কোনো একটা মেসেজকে তুলে ধরছি, এটা রিপ্রেজেন্টেশনাল ফাংশনের আন্ডারে আসে। এই 7টা ইনফরমেশনের কথাই আমাদের বলে গিয়েছিলেন মাইকেল হ্যালিডে। তো সেগুলোকেই এখানে কভার করা হলো। এই ফাংশনগুলোর নাম পড়বেন এবং কোন ফাংশনটা কোন কাজে লাগছে সেটাকে শুধু মাথায় রাখবেন, ব্যাস এইটাই। তো এটাই। আর একটা ছোট পার্ট ছিল যে হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। তো এটার থেকে বলার কিছু নেই, ল্যাঙ্গুয়েজকে কিভাবে টুল হিসেবে ইউজ করে বা ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ইউজ করে এটা আমরা ফাংশন থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাও আমি বলে দিচ্ছি এখানে, টু ফর্ম এ চিলড্রেন ইউজ এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ দেয়ার থটস মানে তাদের চিন্তা ভাবনা, ইচ্ছা অনিচ্ছা এগুলো প্রকাশ করবার জন্য। They maintain their relation with the society and share their culture by interacting with the help of their language। আর কি করে তারা সামাজিক যে মানে সম্পর্ক সবার সঙ্গে বজায় রাখে, তাদের নিজেদের কালচারকে শেয়ার করে। মানে ধরুন ডিফারেন্ট কালচারের লোকজন যদি থাকে তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা আমার কালচারকে মানে আমার কালচারের একটা প্রতিনিধি হিসেবে ব্যবহার হচ্ছে। বাই ইন্টারাক্টিং উইথ দ্য হেল্প অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলে তারা তাদের কালচারটাকে শেয়ার করে। Children apply the words and sentences listened at places to communicate with others। ওইটাই একই ব্যাপার হলো। They come across with their aesthetic values in the form of written records in the stories or পোয়েম। তাছাড়া আর কি হয়, যে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন স্টোরি, পোয়েম এগুলো পড়ার মধ্যে দিয়ে তাদের মধ্যে কি হয়, একটা এস্থেটিক ভ্যালু, তাদের মধ্যে একটা নান্দনিক বিষয়, নান্দনিক চিন্তাভাবনা এগুলো সব ডেভেলপ করে। চিলড্রেন ইউজ ওয়ার্ডস অ্যাজ টুল বাই হুইচ দে স্টোর ইনফরমেশন, এবং মাধ্যমেই তারা কি করে, ইনফরমেশনকে মাথার মধ্যে স্টোর করে। যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তো আমরা সব শুনছি, জানছি, সব কিছু করছি, তো তারপর সেই ইনফরমেশনটা আমি মাথায় রাখছি, তো সেটা কিন্তু এইভাবেই তারা ল্যাঙ্গুয়েজকে বিভিন্নভাবে ব্যবহার করে। ফাংশন যদি আমি মোটামুটি দেখে রাখি তাহলেই বলতে পারি যে ল্যাঙ্গুয়েজকে কিভাবে টুল হিসেবে ব্যবহার করে, এটা নিয়ে আলাদা করে ভাববার কিছু নেই। এই যে টপিকটা আমাদের সিলেবাসে ছিল তার মধ্যে মেইন হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, যেটা আমরা ডিটেইলে কভার করলাম। আর তার সঙ্গে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজেও কিন্তু হ্যালিডের যে তত্ত্বটা ছিল 7টা, সেটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে করলাম। তো এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক আসতে পারে, আর মানে ইনফরমেটিভ কোয়েশ্চেনের থেকে বেশি সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কিন্তু এই স্কিলগুলো থেকে বেশি আসার সম্ভাবনা। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো আমি আলাদা করে কোনো টাইম দেব না, এগুলো আপনারা এক একটা করে মানে আমি পড়বো, আপনারা দেখবেন, দেখে উত্তর দেবেন, চেষ্টা করবেন সবাই উত্তর দেওয়ার। প্রথম কি বলছে, টু টেস্ট। আচ্ছা, যা পড়ালাম মোটামুটি বুঝতে পেরেছেন তো? একই কিছু রিপিটেশন কিন্তু ছিল অনেক ক্ষেত্রেই, তো বুঝতে আশা করি পেরেছেন। একটু বলুন তো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, কোশ্চেন আসতেই লেফট কেন হয়ে গেল? কোশ্চেনই তো সলভ করতে হবে, আরও সবাইকে আসার দরকার। আপনাদের তো এমসিকিউ এর জন্য আলাদা করে ক্লাসও হবে, এমসিকিউ সলভ করাই তো বেশি করে দরকার, পরীক্ষা একদম চলে এসছে। আমি নেক্সট দিন মানে নেক্সট যে আমার টুইসডে ক্লাস আছে তাও সম্ভবত পেডাগজিরই হবে, কারণ সিলেবাসে অনেক কিছু বাকি এখনো। আচ্ছা, আর সবাইকে বলছি, সবাই সিটেটের পেপার স্যার যেগুলো দিয়েছিলেন সেগুলো ডাউনলোড করেছেন তো? স্যার লিঙ্ক দিয়েছিলেন কয়েকটা। না ম্যাম, এখনো করিনি, করে নেবো ম্যাম। ওগুলো করেননি কেন? ওগুলো করতে হবে, ওগুলোই তো অ্যানালিসিস করতে হবে, ওগুলো থেকেই তো জানবেন যে প্রশ্ন কিরকম হবে।
কারণ আগের বারের টেটের কোশ্চেন আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু তার মধ্যে ইংলিশে কি ছিল? পেডাগজির কিচ্ছু ছিল না, গাদাখানেক নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ, আরও কী কী সব দিয়ে ভরানো ছিল। ওরকম হলে তো পেপার অনেক সহজ, ওরকম হলে তো মানে পাশ করা খুব সহজ ব্যাপার হয়ে যাবে ইংলিশে। আমার তো মনে হয় ওটাতেই বেশি শক্ত, না জানলে তো কিছুই করা যাবে না। কিন্তু এইগুলো তো খানিকটা আপনি যেটা বললেন না, চিন্তা করে বা সিচুয়েশন চিন্তা করেও তো করা যাবে। আমার তো মনে হয় এটা বেশি সোজা। সেটা তো ঠিক আছে, সব তো সিচুয়েশন আপনার বেসড কাছে আসবে না। সোজা ওটা, কারণ আপনি ইংলিশের বলে, আমাদের কাছে ওটা শক্ত। ওগুলো মুখস্থ করে করা যায়, কিন্তু এগুলোতে বোঝার অনেক কিছু আছে। তারপরে আরসি, যেটা আরসি যদি সত্যি পুরোপুরি 15 নম্বরের আসে, যেটা সিটেটের ট্রেন্ড আমি আগের দিন বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে দুটো প্রোজ প্যাসেজ আসে, দুটোই মানে গদ্য আসবে। একটার থেকে 9টা কোশ্চেন, একটার থেকে 6টা কোশ্চেন, এই 15টা কোশ্চেন। এই 15টার মধ্যে হয়তো একটা গ্রামারের এরর ডিটেকশন বা কিছু দিয়ে দেয়, আর বাদবাকি 15টা হচ্ছে পেডাগজির প্রশ্ন। এই যদি ফরম্যাট হয় তাহলে মানে পেডাগজি যে ঠিকঠাক পড়বে না বা বুঝবে না তার জন্য ভীষণ মুশকিল হয়ে যাবে। আর হচ্ছে যে আরসি প্র্যাকটিস করবে না, আরসিতে তো পড়া বোঝা এসব তো ছেড়েই দিন, কারণ আরসি কি বুঝবেন, কি আরসি আসবে কি করে জানবেন? তো ওর জন্য শুধু প্র্যাকটিস করে যেতে হবে, আর মানে এটাকে বারবার করে চেষ্টা করতে হবে যে আমি পুরো মানে বুঝলাম না, কিন্তু তাও আমি কিভাবে উত্তরটা করতে পারি সেটার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর লাস্ট দিনের আগের দিন সম্ভবত আমি একটা আরসি করিয়েছিলাম, ওই আরসিটা সবাই দেখবেন, রেকর্ডেড ক্লাসটা ওয়াটার কনজারভেশনের ওপরে। যদি চাই যে আমি একটা কঠিন আরসি দেবো, যদি এক্সামিনার চায়, তাহলে কিন্তু ওই লেভেলের আরসি আসবে। আর সেক্ষেত্রে শুধু আরসিটা যে কঠিন হবে তা নয়, আরসি কঠিন তো হবেই, কিন্তু তার সঙ্গে যদি কোশ্চেনগুলোও কঠিন চলে আসে, অপশানগুলো খুব ঘোরানো পেঁচানো চলে আসে, তাহলে কিন্তু আরসি খুব মুশকিল হয়ে যাবে। ভাববেন যে আমি ঠিক করেছি, কিন্তু আদৌ ভুল হয়ে যাবে। তো ইজি আরসি এলে তো ভালো কথা, না হলে মুশকিল। যাই হোক, কোশ্চেনগুলো দেখুন। টু টেস্ট দ্য স্পিকিং স্কিল, which of the following is most appropriate? যে স্পিকিং স্কিল টেস্ট করবার জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? টু ইউজ দ্য প্রপার পাংচুয়েশন মার্ক, টু ন্যারেট ইনসিডেন্টস অর ইভেন্টস, টু মেক এ কনক্লুশন ফ্রম দ্য গিভেন এক্সট্র্যাক্ট, আর টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থট। ম্যাম ডিএডটা হবে। বাকিরা ডি হবে ম্যাম। ডি, সবাই ডি বলছেন? আমার ডিটাই মনে হচ্ছে, আমার ডি মনে হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু লিসনিং স্কিলের কথা বলছে না, স্পিকিং স্কিলের টেস্ট হচ্ছে। স্পিকিং স্কিল যখন টেস্ট করছে তখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আন্ডারস্ট্যান্ড, বোঝা, সেটা তো লিসেনিং এর ওপর। পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মানে কি? ডাইরেক্ট ইনসিডেন্ট অর ইভেন্ট এটা আসবে কি? এইখানেই কিন্তু কনফিউশন। আপনারা সবাই কিন্তু জানেন কোনটা স্পিকিং কোনটা লিসনিং, এত কিছু শুনলেন বা আইডিয়া থেকেও অনেক কিছু বলতে পারেন, কিন্তু অপশনগুলো চলে আসবে কিন্তু কনফিউজিং। দেখুন দেখুন ম্যাম, আমাদের যেটা মনে হচ্ছে যে ভালো করে যদি আমি ব্যাপারটা না বুঝি একটা জিনিস, তাহলে আমি ঠিক করে বলবো কি করে? মানে কোন একটা জিনিস যদি আমি বা ঠিক করে না বুঝি, আমি কি করে বলবো যে না এটা ভয়ের ব্যাপার কি এটা আনন্দের ব্যাপার? গলার স্বরে তো সেটা বোঝা যায় না, তাহলে আমার না, বোঝাটা বেশি দরকার। আপনাদের দেখতে হবে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অপশনগুলোর মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্পিকিং স্কিল ডেভেলপের জন্য। স্পিকিং যে সবসময় আপনাদের শুনে করার ব্যাপার আসবে তাও কিন্তু নয়, যে আপনারা কোনো একটা কিছু জানেন হঠাৎ করে আপনাদের বলতে, মানে হঠাৎ করে ওই যেরকম বললাম যে তাৎক্ষণিক বক্তৃতার মতো কিছু একটা হলো, সেটাও তো স্পিকিং স্কিলের আন্ডারে আসবে। তাহলে এখানে দেখুন, টু ইউজ দ্য প্রপার পাংচুয়েশন মার্ক, ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার, এটা আমরা কোথায় করি? পাংচুয়েশন মার্কের ব্যবহার রাইটিং স্কিলের মধ্যে আসবে, স্পিকিং এর মধ্যে আসবেই না। টু ন্যারেট ইনসিডেন্টস অর ইভেন্টস, কোনো একটা ঘটনা বা কোনো কিছুকে ন্যারেট করা, বলতে পারা, দেখুন স্পিকিং এর সাথে রিলেটেড আসছে, এটাকে আমি ছেড়ে রাখলাম বাকিগুলো। টু মেক এ কনক্লুশন ফ্রম দ্য গিভেন এক্সট্র্যাক্ট, কোনো একটা কিছু দেওয়া আছে তার থেকে একটা কনক্লুশন করছি, তো সেটা আমার ঠিকঠাক স্পিকিংয়ের আন্ডারে যতটা বিএডটা আসছে, সিএডটা কিন্তু ততটা আসছে না। টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থট, যে কোনো একটা কিছুকে ঠিকঠাক করে বোঝা, এটা আমার লিসনিংয়ের সঙ্গে বেশি সম্পর্কিত, স্পিকিংয়ের সাথে ততটা নয়। আমার বি যতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর কোনোটাই ততটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আসছে না, তাই বি এখানে কারেক্ট আনসার হবে। যে স্পিকিং টেস্ট হচ্ছে তাহলে আমাকে ন্যারেট করতে হবে, বলতে হবে। এখানে দেখুন বলা নিয়ে কিন্তু আর কোনোটা ছিল না, বলা নিয়ে শুধু একটা ওই ন্যারেট ইনসিডেন্টস আর ইভেন্টস ছিল, তাহলে সেটা আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আসছে এখান থেকে। সবসময় রিলেশন খুঁজতে গেলে হবে না যে এটা হলে এটা হতো,
তা নয়, যেটা আমার ডিরেক্ট চোখে দেখতেই পাচ্ছি যে ন্যারেট করার কথা রয়েছে, বলার কথা রয়েছে, তাহলে সেটা তো আমার স্পিকিং স্কিলের সঙ্গে থাকছেই। অপশন বি কারেক্ট আনসার হবে। Which of the following aids can be used to teach listening comprehension? মানে শোনা, লিসনিং প্র্যাকটিসের জন্য কোন এইডটা, কোন জিনিসটাকে ব্যবহার করা যেতে পারে? টেক্সট বুক, ওয়ার্ড কার্ডস, টেপ রেকর্ডার, পিকচার কার্ডস? টেপ রেকর্ডার। টেপ রেকর্ড টেপ রেকর্ডার, এটাতে ভাববার বিশেষ কিছু নেই। টেক্সট বুক আমার পড়ার সাথে রিলেটেড, ওয়ার্ড কার্ডসও তাই, ওয়ার্ড কার্ড হচ্ছে বিভিন্ন ওয়ার্ড শেখার জন্য যেগুলো ব্যবহার করা হয়। পিকচার কার্ড, পিকচার দেখে সেটাকে ন্যারেট করা, স্পিকিং এর আন্ডারে আসছে। তো লিসনিং এর আন্ডারে শুধুমাত্র একটাই আসছে, সেটা হচ্ছে টেপ রেকর্ডার, যেটা শুনে শুনে আমি শিখতে পারি। To narrate a story with proper stress and intonation is a sub skill of? কোনটা হবে? স্পিকিং বি স্পিকিং স্পিকিং স্পিকিং, এটা আপনারা মানে এগুলো দেখে দেখেই বুঝতেই পারবেন, এগুলো বুঝেই করা যাবে যে কোনো একটা কিছুকে প্রপার ইন্টোনেশন আর স্ট্রেস দিয়ে বলতে পারা। তাহলে ইন্টোনেশন আর স্ট্রেস জিনিসটা যে জানে না, আপনারা কিন্তু জানেন বলে এটা বলতে পারলেন, কিন্তু যে বোঝে না যে স্ট্রেস কি আর ইন্টোনেশন কি, তাহলে কিন্তু তার আর স্পিকিং বলাটা অসুবিধাই হয়ে যাবে। বা ন্যারেটটা দেখে খানিকটা বোঝা যাবে আবার। তো এখানে যেরকম স্পিকিংটা আনসার হলো, এরকম কিন্তু উল্টোও হতে পারে যে স্পিকিং স্কিল, ওয়ান সাব স্কিল অফ স্পিকিং ইজ ইউজ অফ স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এরকম করে আরো 4টে দেয়া থাকলো, এরকম উল্টো করেও কিন্তু কোশ্চেনটা হতে পারে। While listening is a stage when, মানে শোনার সময় যখন যেটা হচ্ছে, স্টুডেন্টস আর লিসনিং, জাস্ট এ মিনিট, দেখুন আপনারা অপশনটা দেখুন। দেখেছেন? প্রত্যেকে উত্তরটা বলতে পারবেন? While listening stage কি হচ্ছে, students are listening for pleasure, a listening activity is introduced, students are listening and verifying their prediction about the speech or recording, students are evaluating the comprehension and strategies. কোনটা হচ্ছে while listening stage? ম্যাম সি এরটা হবে। সি হবে কি ম্যাম? আমারও সি লাগছে। বাকিরা? দুটোই মনে হচ্ছে, তার থেকে সিটাই বেশি মনে হচ্ছে। বাকিরা সবাই আনসার করুন। আচ্ছা, কি বলছে? স্টুডেন্টস আর লিসনিং ফর প্লেজার, শুধুমাত্র প্লেজারের জন্য শুনছে, এরকম কোনো স্টেজে কোনো ব্যাপারই ছিল না যে শুধু প্লেজারের জন্য শোনা বা কিছু শেখার জন্য শোনা, এরকম কোনো ব্যাপার ছিল না। আর লিসনিং অ্যাক্টিভিটি ইজ ইন্ট্রোডিউস করা হচ্ছে কোথায়? প্রি লিসনিং স্টেজে, মানে লিসনিং এর আগে। প্রি মানে হচ্ছে আগে, এর আগেই বলেছিলাম, প্রি রিকুইজিট বলতে গিয়ে। প্রি লিসনিং মানে লিসনিং এর আগের পর্যায়ে হয়ে যাচ্ছে, সেটা আসছেই না। স্টুডেন্টস আর লিসনিং অ্যান্ড ভেরিফাইং দেয়ার প্রেডিকশন অ্যাবাউট দ্য স্পিচ অর রেকর্ডিং, যে স্পিচ আর রেকর্ডিংটা তারা শুনছে সেটা সম্পর্কে তারা যা প্রেডিকশন করেছিল প্রি লিসনিং স্টেজে, সেটাকে তারা ভেরিফাই করছে। এটাই তো হয় ওয়াইল লিসনিং এ, এটাই তো হয় যে তারা যা ভেবেছিল সেটা ঠিক না ভুল সেটাকে তারা বুঝছে। আর ফোর্থ যেটা, স্টুডেন্টস আর ইভ্যালুয়েটিং দ্য কম্প্রিহেনশন অ্যান্ড স্ট্র্যাটেজিস, যে ইভ্যালুয়েট করছে, ইভ্যালুয়েট করা মানেই হচ্ছে আফটার লিসনিং স্টেজে চলে আসবে, যখন তারা সব লাস্টে তো ইভালুয়েশন আসবে। হ্যাঁ লাস্টে ইভ্যালুয়েশন আসবে, সেই জন্য ডিটা কিন্তু ওয়াইল লিসনিং এ আসবে না, পোস্ট লিসনিং স্টেজে হবে সেটা। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর, আমি আর কিছু পড়ছি না, আপনারা দেখে বলুন। ম্যাম সি এরটা লিসেনিং এন্ড রিডিং ফর ইনফরমেশন। বাকিরা? বাকিরা, এটা তো সবচেয়ে সহজ ছিল। ওই সেটাই হবে মনে হচ্ছে। সবাই উত্তর দিন, এটা তো একদম সহজ। ইউজিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যাকিউরেটলি, যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিরকম আছে সেটা। রিসেপটিভ মানে কি? আমি যেটাকে রিসিভ করছি। রাইটিং এ রেঞ্জ অফ স্টাইলস, রাইট করা তো আসছেই না রিসেপটিভের মধ্যে। লিসনিং আর রিডিং এই দুটোকেই আমরা রিসিভ করি, তো এটাই হচ্ছে রিসেপটিভ স্কিলের আন্ডারে যাবে। আর রাইটিং আর হচ্ছে তো আপনার লিসনিং রিডিং হয়ে গেল। আর বাদ বাকি স্কিল দুটো কিসের আন্ডারে আসছে? স্পিকিং আর রাইটিং
কি স্কিল সেটা? প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল। Transactional listening lays emphasis on transactional listening. এটা কিসের ওপর গুরুত্ব দেয়? Conveying information. Conveying information. Conveying information. আর কি? একটু ট্রানজাকশনাল লিসনিংটা কি ব্যাপারটা একটু বলে দিচ্ছি। Harmonious communication, family interaction আর careful attention to grammar. তো ট্রানজাকশন মানেই হচ্ছে যে একটা ইনফরমেশন দেওয়া, ট্রানজাক্ট করা। ট্রানজাকশন কথাটা আমাদের ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে খুব মানে জুড়ে আছে আর কি। আপনারা সবাই যে ট্রানজাকশন, ব্যাংকিং ট্রানজাকশনটা আমার হলো, মানে কি আমি দিলাম আর কি জিনিসটা। তো কনভেইং ইনফরমেশন, যে আমি ইনফরমেশনটা দিচ্ছি। ট্রানজাকশনাল লিসনিং এর মেইন কথাই হচ্ছে ইনফরমেশন দেওয়া। এর সাথে হারমোনিয়াস কমিউনিকেশন, যে সবার সঙ্গে একসঙ্গে হারমোনি রেখে কিছু একটা কমিউনিকেট করছি, পরিবারের মধ্যে ইন্টারাকশন করছি, এগুলো কোনোটাই কিন্তু ট্রানজাকশনাল লিসনিং এর পার্ট নয়। ট্রানজাকশনাল লিসনিং মানেই হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন শেয়ার করা, এটা মাথায় রাখবেন। One sub-skill that is associated with speaking would be, একটা sub-skill যেটা speaking এর সাথে associated. কোনটা হবে? স্পিকিং এর সাথে কোন বিষয়টা, কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? বি মনে হচ্ছে। মনে হচ্ছে বি। সি স্পেলিং অ্যান্ড ইটস রেকটিফিকেশন। আচ্ছা, স্পেলিংটা আমরা কখন বলি? স্পেলিং আমরা কখন ব্যবহার করি? বানান ব্যবহার কখন করি আমরা? লিখতে গেলে, লেখার সময়। তাহলে তো সেটা স্পিকিং এর সাথে আসছেই না। বানান করা এবং সেটা ঠিক করা, সেটা রাইটিং স্কিলের সাথে রিলেটেড হচ্ছে। স্পিকিং এর সাথে কোনটা রিলেটেড হচ্ছে? রেসপন্ডিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন, যে রেসপন্ড করছি মানে না বুঝে, কোনো মানে নেই কথাটারই। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, ক্ল্যারিটি অ্যান্ড জেস্টার, মানে অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, যে কতটা উঁচু মাত্রায়, কতটা উঁচু পিচে আমি কথা বলবো সেটা বুঝতে পারছি। আমার কথার ক্ল্যারিটি বা পরিষ্কার হচ্ছে, আমার কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং কথা বলার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়, জেস্টার, যে আমি যে কথাটা বলছি তার সঙ্গে আমার বডি ল্যাঙ্গুয়েজটা মিলছে কিনা। মানে আমি বলছি একটা আনন্দের কথা, আমি কাঁদো কাঁদো হয়ে বলছি, বা কাউকে একটা সান্ত্বনা দিচ্ছি, হেসে হেসে সান্ত্বনা দিচ্ছি, তো সেটা কিন্তু মিনিংলেস হয়ে যায়। তাহলে জেস্টারটাও কিন্তু আমার স্পিকিং এর সঙ্গেই রিলেটেড। তাহলে অপশন বি আমার কারেক্ট আনসার হবে। এরপরে ওরাল কম্পোজিশন হেল্পস ইন ডেভেলপিং। ওরাল কম্পোজিশন আমাদের কি কি ডেভেলপ করতে সাহায্য করে? সি, স্পন্টেনিটি অফ ডি হবে ম্যাম, আমার মনে হচ্ছে কি হবে? ডি অপশন ডি। একজন বলছিলেন স্পন্টিনিটি। দেখুন, সেলফ কনফিডেন্স কিসের সঙ্গে যুক্ত আমি পড়াতে গিয়ে খুব মানে ভালো করে বললাম, যে কেউ একজন কথা বলতে পারছে না সবার সামনে গিয়ে, লাজুক হয়ে থাকছে, ঠিকমতো কথা বলছে না, তাহলে তার কনফিডেন্সের অভাব রয়েছে, তাহলে তাকে স্পিকিং স্কিল অভ্যাস করাতে হবে। ওরাল কম্পোজিশন মানে কি? স্পিকিং। ওরাল সংক্রান্ত যা কিছু আসবে তা হচ্ছে স্পিকিং, আর অরাল সংক্রান্ত যা কিছু আসবে তা হচ্ছে লিসেনিং। কথা দুটো শুনতে অনেকটা একরকম, কিন্তু মাথায় রাখবেন। তাহলে সেলফ কনফিডেন্স ওরালের সঙ্গে তো মানে মৌখিক কথাবার্তা, স্পিকিং এর সঙ্গে তো রিলেটেড হয়ে গেল। কারেক্ট প্রোনাউন্সিয়েশন, এটাও তো ওরালের ক্ষেত্রে, মানে যে কোনো স্পিকিং এর জন্য আমার ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন দরকার। আবার স্পন্টেনিটি অফ স্পিচ, যে আমাকে কেউ একটা প্রশ্ন করলো, আমি সেটাকে নিজের মতো করে আমি গুছিয়ে তার উত্তরটা দিলাম, সেটাই তো স্পন্টেনিটি মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমার মধ্যে যেটা আসে সেটাই হচ্ছে স্পন্টেনিটি, আমাকে জোর করে আনতে হয় না, স্পন্টেনিয়াসলি আমার মধ্যে থেকে উত্তরটা বেরোলো আর কি, গুছিয়ে জিনিসটাকে আমি বলতে পারলাম। পুরো সবকটাই আমার ওরাল কম্পোজিশন মানে যখন আমি মৌখিকভাবে কোনো একটা তৈরি করে কথা বলছি, সেটাকে আমরা বলি ওরাল কম্পোজিশন। কম্পোজ করা মানে হচ্ছে তৈরি করা। তাহলে এর সাথে প্রত্যেকটা জিনিসই রিলেটেড রয়েছে। যখনই অল অফ দ্য অ্যাবভ দেখবেন না, তখন একটুখানি মানে প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে, প্রত্যেকটা অপশনকে একটু ভালো করে বুঝে নেবেন, যে একটা প্রথমটা দেখে মনে হলো এটা ঠিক, কিন্তু তারপরে যদি অল অফ দ্য অ্যাবভ থাকে তাহলে একটা চান্স চলেই আসে কিছুটা যে হয়তো বাদবাকিগুলোও ঠিক আছে, তখন সেগুলোকে একটু ভালো করে ইভ্যালুয়েট করে নেবেন যে কি বলতে চাইছে। দ্য রাইজ অ্যান্ড ফল অফ টোন ইজ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ।
বাকিরা? ম্যাম ইন্টোনেশন মনে হচ্ছে। না স্ট্রেস স্ট্রেস রাইজ স্ট্রেস হবে মনে হচ্ছে, স্ট্রেস। স্ট্রেস। তাহলে আপনারা বুঝেছেন জিনিসগুলো, কিন্তু ঠিকঠাক কোনটা কি বুঝতে পারেননি। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, মানে কথাটা ঠিকমতো উচ্চারণ করা। স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া। আর এখানে কি বলছি, রাইজ অ্যান্ড ফল, যে কখন আমরা উঁচুতে কথা বলবো, মানে কথা কোথায় উঁচুতে হবে কোথায় নিচুতে হবে। এখানে কিন্তু স্ট্রেস মানে জোর দেওয়া, জোর দেওয়ার সঙ্গে কিন্তু উঁচু নিচুর সম্পর্ক নেই। রাইজ অ্যান্ড ফল, কথায় যে কতটা ওপর নিচে হবে, কথার গলার স্বরের কতটা ভলিউমের পিচের চেঞ্জ হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টোনেশন। সবকটাই আমার স্পিচের সঙ্গে রিলেটেড, কিন্তু রাইজ অ্যান্ড ফল, যে আমার গলাটা কখন হাই পিচে থাকবে, কখন লো পিচে থাকবে, কখন বেসে থাকবে, কি থাকবে, সেটা কিন্তু ইন্টোনেশনের সঙ্গে সম্পর্কিত। ইন্টোনেশন মানেই হচ্ছে রাইজ অ্যান্ড ফল অফ সাম স্পিচ। এরপরে ডিকটেশন ডাজ নট হেল্প লিসন। ডেকোরামটা মানেটা কি ম্যাম? হ্যাঁ, ডেকোরাম। ডেকোরাম মানে আমি এখন বলবো না, লাস্ট একটা কোশ্চেন আছে ডেকোরাম নিয়ে, তখন বলে দিচ্ছি। ডিকটেশন ডাজ নট হেল্প লিসনার্স টু ডেভেলপ। ডিকটেশন কোনটা ডেভেলপ করে না? ম্যাম স্পেলিংটা হবে, স্পেলিং তো লিখতে গেলে, আর ডিকটেশন শোনা, কনসেন্ট্রেশন তো লাগবেই, রিডিং স্কিলও লাগবে। রিডিং স্কিল কিভাবে লাগবে? ডিকটেশন মানে হচ্ছে শোনা, কোনো একটা কিছু শুনে সেটাকে নোট ডাউন করা, সেটাকে আমরা বলি ডিকটেশন। তাহলে রিডিংটা লাগবে না, লিসেনিং স্কিলটাই লাগবে। তাই কনসেন্ট্রেশন লাগবে না বলছেন? কনসেন্ট্রেশন তো লাগবে না, কনসেন্ট্রেশন না হলে ডিকটেশন কি করে হবে? ওই তো, তাহলে এখানে একমাত্র রিডিংটা লাগবে না, লিখতে গেলে তো স্পেলিং লাগবেই। ডিকটেশনের মধ্যে কিন্তু লিসনিং প্লাস রাইটিং দুটোই যুক্ত আছে। ডিকটেশন করতে, ডিকটেশন নিতে আমাদের দুটো স্কিল কাজে লাগে, লিসনিং অ্যান্ড রাইটিং। তাহলে লিসনিং আর রাইটিং এর সঙ্গে যা যা যুক্ত, বাদবাকি সেই সব কিছু কিন্তু আমার লাগবে। তাহলে স্পেলিং আমার রাইটিং এর সাথে যুক্ত, কনসেন্ট্রেশন আমার লিসনিং এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই তিনটে অপশনই এ সি ডি তিনটেই আমার লাগছে, রিডিং স্কিলটা লাগছে না। রিডিং স্কিলটা মানে পড়ছি কিভাবে সেটা আমার মানে পড়ার প্রয়োজন হচ্ছে না। ডিকটেশন যখন নিচ্ছি আমি শুনছি, মনোযোগ সহকারে শুনছি এবং ঠিকঠাক বানান করে সেটাকে লিখছি, এর মধ্যে পড়ার আর কোনো ব্যাপার নেই। তাই রিডিং স্কিলটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রপার স্পিচ হ্যাবিটস ক্যান বি ডেভেলপড এফেক্টিভলি থ্রু। প্রপার স্পিচ হ্যাবিটস, এই নাম্বারটা মনে হচ্ছে ভোকাবুলারি প্র্যাকটিস। ভোকাবুলারি প্র্যাকটিস, আর প্রোনাউন্সিয়েশন মনে হচ্ছে আমার। প্রোনাউন্সিয়েশন মনে হচ্ছে। ভোকাবুলারি স্পিচ মানে তো, বলুন। হ্যাঁ স্পিচ মানে তো বলারই, তার সাথে প্রোনাউন্সিয়েশন মানেও তো বলা, ওটারই লিঙ্ক। ভোকাবুলারি প্র্যাকটিস মানে তো আমার রাইটিং স্কিলটা বেশি এফেক্টিভ হবে মনে হচ্ছে আমার, সেখানে প্রোনাউন্সিয়েশন লাগছে। হ্যাঁ, ভোকাবুলারি প্র্যাকটিস মানে হচ্ছে শব্দ শেখা আর কি, শব্দ বেশি করে ওয়ার্ড কালেক্ট করা। এটার সাথে আমার স্পিচ ইমপ্রুভ করা মানে স্পিচ হ্যাবিট, প্রপার স্পিচ হ্যাবিট তৈরি করার কথা বলা হচ্ছে। মানে আমি কথা যাতে ঠিকঠাকভাবে বলতে পারি, ঠিকঠাক করে ফ্লুয়েন্টলি যাতে কথা বলতে পারি, তার সঙ্গে ভোকাবুলারি ততটা যুক্ত হচ্ছে না। কথা বলার জন্য আমার শব্দের স্টক প্রয়োজন রয়েছে, ঠিক কথা, কিন্তু প্রপার স্পিচ হ্যাবিট বলতে কথা বলার ফ্লুয়েন্সি, সেটাকে বোঝানো হচ্ছে। তো সেটার জন্য আমার সবচেয়ে বেশি এখানে প্রয়োজন, যদি আমি কুইজ আর ডিকটেশন তো বাদই চলে যাচ্ছে, কুইজ মানে হচ্ছে প্রশ্ন উত্তর, আর ডিকটেশন মানে হচ্ছে যেটা বললাম যে শুনে শুনে নোট নেওয়া, তো এই দুটো তো আমার স্পিচের সাথে আসছেই না, এই দুটো আমার বাদই চলে গেল। কনফিউশন হবে ভোকাবুলারি প্র্যাকটিস আর প্রোনাউন্সিয়েশন নিয়ে, তখন আপনাদের ভাবতে হবে যে স্পিচ হ্যাবিট ডেভেলপ করার কথা বলছে, মানে ঠিকঠাক করে আমার কথা বলার জন্য কোনটা বেশি প্রয়োজন হচ্ছে। আমার ওয়ার্ড লাগছে, ভোকাবুলারি লাগছে ঠিকই, কিন্তু প্রোনাউন্সিয়েশন ছাড়া তো স্পিচ হ্যাবিট তৈরিই হবে না। সবার তো মিনিমাম কিছু ভোকাবুলারি, কিছু মানে কথা বলার জন্য বেসিক যেগুলো প্রয়োজন সেই ধরনেরগুলো কিন্তু মানুষ অলরেডি জানে বা ছোটোবেলা থেকেই শুনতে শুনতে অভ্যাস হয়ে যায়, কিন্তু স্পিচ হ্যাবিট তখনই ঠিকঠাক হবে না যখন তার উচ্চারণ ভুল হবে। তাহলে ভোকাবুলারি প্র্যাকটিসের থেকে বেশি ইম্পর্ট্যান্ট এখানে আমার আসছে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তাই প্রোনাউন্সিয়েশনটাই আমার কারেক্ট আনসার হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে অপশনগুলো ইভ্যালুয়েট করতে হবে, এরকম কনফিউজিং অপশন থাকবেই, তো আপনাদের মানে বুঝতে হবে কোনটা বেশি এফেক্টিভ হচ্ছে, কোনটা ছাড়া হচ্ছেই না জিনিসটা, সেটা।
Which of these should be avoided for an effective speech? Effective speech এর জন্য কোনটাকে অ্যাভয়েড করতে হবে এর মধ্যে? lack of interest, হ্যাঁ, ল্যাক অফ ইন্টারেস্ট। ডিটারমিনেশন অফ দ্য পারপাস, যে কি উদ্দেশ্যে আমি কথা বলছি জানতে হবে। সিলেকশন অফ মেসেজ, যে আমি কি বলতে চাইছি, কি মেসেজ দিতে চাইছি সেটা তো আমায় ঠিক করতেই হবে, নাহলে বলবো কি। সিলেকশন অফ থিম, যে কোন বিষয়ের ওপর আমি বলতে চাইছি সেটাও আমাকে বুঝতে হবে। শুধু ল্যাক অফ ইন্টারেস্ট আর এত কিছু ভাবার দরকারও ছিল না, কারণ বাদবাকি সবই পজিটিভ, এই একটা জিনিসই নেগেটিভলি হচ্ছে আর কি। তাহলে নেগেটিভটাই বাদ চলে যাবে, ল্যাক অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টের অভাব, এটা এফেক্টিভ স্পিচের জন্য অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, চিলড্রেন অফেন ফিল শাই টু স্পিক ইন ইংলিশ, যে কখনো কখনো তারা কথা বলতে শাই ফিল করে বা ঠিকঠাক কথা বলতে চায় না, লজ্জা পায় বা ভয় পায়। হোয়াট স্ট্র্যাটেজি ক্যান বি অ্যাডপ্টেড বাই দ্য টিচার টু ওভারকাম দ্য প্রবলেম? কি স্ট্র্যাটেজি টিচার নিতে পারেন? এটাও খানিকটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেনই। এটা নাম্বার ডি হবে অ্যান্সার। D লাগছে। লাউড রিডিং ইন দ্য ক্লাস, যে জোরে জোরে পড়া। পড়া মানে তো শুধুই পড়া, মানে আমি তো শুধু সেখান থেকে কিছু আমার প্রডিউস করতে তো আমায় হচ্ছে না, আমাকে তো কথা বলতে হচ্ছে না নিজের থেকে। তাহলে এটা মানে এই কথা বলার ভয় বা লজ্জা এটা দূর করতে পারবে না। আস্ক চিলড্রেন টু ওয়াচ ইংলিশ টিভি প্রোগ্রাম, যে বেশি করে করে কথা ইংলিশ টিভি প্রোগ্রাম শুনতে বলার কথা বলা হচ্ছে। এগুলো সব কিন্তু মানে রিলেটেড রয়েছে, মনে হতে পারে যে এটা হবে। যে টিভি প্রোগ্রাম শুনলে কি হবে, আমার লিসনিং হবে, লিসনিং থেকে আমার স্পিকিং স্কিল ডেভেলপ হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু স্পিকিং স্কিল ডেভেলপের থেকে বলছে যে শাই, সে কথা বলতে চায় না বা পারে না, সবার মধ্যে এক্সপ্রেস করতে পারে না, তাহলে তার কনফিডেন্সটা আগে গ্রো করাতে হবে, তাহলে সে কথা বলতে হয়তো পারবে যদি চায়। তো সেই জন্য টিভি প্রোগ্রামের অপশনটাও বাদ চলে যাচ্ছে। রিড ইংলিশ নিউজ পেপার, এটা আমাদের ভোকাবুলারি বাড়াবে, রাইটিং স্কিল শেখাবে, কিন্তু আমাদের স্পিকিং স্কিল ততটা ডেভেলপ করতে পারবে না। তাহলে এনগেজ লার্নার্স ইন গেম লাইক অ্যাক্টিভিটি উইথ ইনস্ট্রাকশন অফ ভার্বাল ইন্টারাকশন ইন ইংলিশ। তাহলে আমাদের গেমের মধ্যে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে, যেখানে তাদের কথা বলতে হবে, ইংরাজিতে কথা বলতে হবে, এমন এমন গেমগুলোতে তাদেরকে ইনভলভ করতে হবে, তাহলেই একমাত্র সে কথা বলবে। কারণ সে কনসিয়াসলি তো কথা বলবে না, কনসিয়াসলি সে যখন মানে কথা বলার জন্য কথা বলতে হবে তখন সে বলবে না, তাহলে খেলার মধ্যে দিয়ে তাকে কথাটা বলাতে হবে, তাহলে সেখান থেকে তার এই শাই ব্যাপারটা চলে যাবে। দ্য মেইন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল ইজ, ওরাল ড্রিলের মেইন পারপাসটা কি? C, স্পিকিং স্কিল এনহ্যান্স করা। স্পিকিং স্কিল অফ দ্য লার্নার। আর হ্যাঁ ম্যাম, সিটাই হবে, টু এনহ্যান্স দ্য স্পিকিং স্কিল অফ দ্য লার্নার্স। সেখানে অপশনটা অ্যাকচুয়ালি দেওয়াটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে বি সি দুটোই কারেক্ট হচ্ছে। বি আর সি, হ্যাঁ, বি হচ্ছে প্রোনাউন্সিয়েশন অ্যাকিউরেসি, এগুলোকে মানে এগুলোকে ঠিক করার জন্য ওরাল ড্রিলটা ব্যবহার করা হয় এবং এই দুটো থেকেই স্পিকিং স্কিলটা তৈরি হয়। তাহলে এখানে অপশনটা দেওয়াতেই একটু গন্ডগোলটা ছিল, যেখান থেকে এই বি বা সি এর মধ্যে যে কোনো একটা অপশন তুলে দিতে হতো, অন্য কোনো অপশন দিতে হতো। তাহলে এই ক্ষেত্রে বি আর সি দুটোই ঠিক দাঁড়াচ্ছে আর কি। তো এখানে ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, মেইনলি ওরাল ড্রিলটা আপনারা মাথায় রাখবেন প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকিউরেসি তৈরি করার জন্যই তৈরি করা হয়, যে প্রোনাউন্সিয়েশন যাতে ঠিকঠাক করতে পারে এবং সেখান থেকেই স্পিকিং স্কিলটা ডেভেলপ করে। আচ্ছা, ডেকোরাম, যেটা এর আগে বলছিলেন, ডেকোরাম ইজ স্পোকেন ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ পার্টেন্স টু, ডেকোরামটা কি করে, মানে ডেকোরামটা কিসের সঙ্গে সম্পর্কিত? কেউ বলতে পারবেন? নাহলে আমি বলে দিচ্ছি। এ হবে কি? অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার হবে গো। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার, এ বলছিলেন হচ্ছে কারেক্ট গ্রামাটিক্যাল ইউজ। তাহলে এটা হচ্ছে ব্যাপারটা কিছুই না, এটা মিনিংটা জানা প্রয়োজন যে ডেকোরাম মানেটা কি। ডেকোরামটা অ্যাকচুয়ালি বিহেভিয়ারের সঙ্গে মানে জেস্টারের সঙ্গে সম্পর্কিত, যে কিভাবে আমি মানে আমার ভাবভঙ্গিটা কীরকম, ডেকোরামটা হচ্ছে তাই। ডেকোরামের অ্যাকচুয়ালি মানে বাংলা মানে যদি দেখতে চাই যে শালীনতা বা ভদ্রতা, এটা তো এটা পুরোটাই রিলেটেড হচ্ছে জেস্টারের সঙ্গে। তাহলে কারেক্ট গ্রামাটিক্যাল ইউজ, ভয়েস কোয়ালিটি, প্রত্যেকটাই স্পিকিংয়ের সঙ্গে যুক্ত, কিন্তু স্পিকিংয়ের সঙ্গে যুক্ত আর একটা জিনিস যেটা বলছিলাম যে জেস্টার, কথা বলার সময় আমার ভাবভঙ্গি কেমন হবে সেটাকেই আমরা বলে থাকি
ডেকোরাম। তাহলে এখানে পার্টেন্স টু মানে হচ্ছে সংক্রান্ত, মানে ডেকোরাম কিসের সঙ্গে সংক্রান্ত, কিসের সঙ্গে যুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট জেস্টারের সঙ্গে যুক্ত। তো এই 15টা কোয়েশ্চেনই আজকে প্র্যাকটিসের জন্য ছিল। এই মোটামুটি ক্লাস ছিল।